ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সকলকে সংস্কৃত চ্যান্টিং ক্লাসের সেকেন্ড লেভেলে আমি স্বাগত জানাচ্ছি। আমার নাম রাজেশ অধিকারী। আপনারা এর আগে লেভেল 1-এ যার কাছে পড়েছিলেন রাজকুমার মণ্ডল, তার ব্যাচেরই আমি একজন স্টুডেন্ট, এখন রিসার্চ স্কলার। আমি এখন বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শৈক্ষণিক শোধ সংস্থা, যেটা ইংলিশে আমরা বলি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে আমি এখন পিএইচডি করছি। তো আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসে আপনারা সংস্কৃত চ্যান্টিং এর বেসিক জিনিস সবকিছু শিখেছিলেন, কিভাবে উচ্চারণ করতে হয়, কোন বর্ণের কোন অক্ষরের, উচ্চারণের ক্ষেত্রে কোন জায়গাগুলো আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হয়, বকার বকার য় জ, এই জায়গাগুলোকে আপনারা ভালো করে শিখে নিয়েছিলেন। এবং আরো একটা জিনিস যেটা আপনারা শিখেছেন সেটা হচ্ছে সংস্কৃত অক্ষরগুলো কিভাবে লিখতে হয়। লেখাটা আপনারা শেখেননি, কিন্তু এখন আপনারা অক্ষরগুলো দেখলে চিনতে পারবেন। সেইভাবে আমরা এখন দ্বিতীয় যে স্তরে এসেছি, এখানে আমরা গুলো অভ্যাস করতে শিখব। কিরকম? কিছু কিছু স্তোত্র আছে, কিছু বৈদিক মন্ত্র আছে, যেগুলো এখনো আমরা প্রথম লেভেলে শিখিনি। গীতার কিছু অংশ আপনারা শিখেছেন, আমরা গীতার বাকি অংশ আবার একটু পর শিখতে শুরু করব। এছাড়াও শ্রী শ্রী চণ্ডী থেকে আমরা কিছু শিখব। এইরকম ভাবে আমাদের আগামী 4 মাস এই নতুন কোর্সটা চলবে। তো ক্লাসের শুরুতে আমি একদম প্রথমেই পড়ার মধ্যে না গিয়ে আমি আগে আপনাদের কাছ থেকে একটু সামান্য পরিচয় আপনাদের কাছ থেকে জেনে নেব, তারপরে আমরা নতুন পড়া শুরু করব। আমি প্রথম থেকে আপনাদের নামগুলো বলছি, আপনারা একটু সংক্ষেপে আপনাদের একটু পরিচয় আমার সঙ্গে একটু করে নেব। তো প্রথমে দীপ মণ্ডল, আপনাকে একটু অনুরোধ করছি আপনি নিজের পরিচয় দিন। নমস্কার, আমি দীপ মণ্ডল, আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকাতে থাকি আমি। আচ্ছা, গত বছরই আমি মাস্টার্স কমপ্লিট করেছি। এখন আর কি সংস্কৃত আমার আর কি শেখার অনেক ইচ্ছা, এর জন্য আর কি ভর্তি হওয়া। আমি আশীর্বাদ করবেন। স্পেশালাইজেশন কিসে তোমার? আমার ফিনান্স এন্ড ব্যাংকিং। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তারপর হ্যাঁ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। গৌতম চক্রবর্তী বাবু, আপনি? হ্যাঁ, আমি দিল্লি থেকে বলছি, আমি আইটিতে চাকরি করি। কলকাতা? না, দিল্লিতে। দিল্লি। আচ্ছা, দিল্লি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। তারপর মানসী বসু? হ্যাঁ স্যার, আমার বাড়ি আরামবাগে। আমি সংস্কৃতটা যাতে ভালো শিখতে পারি সেই জন্য ক্লাস করছি। আচ্ছা, মৌমিতা ভট্টাচার্য? নমস্কার স্যার, আমার বাড়ি আগরপাড়া, কলকাতা। আচ্ছা, আমি গৃহবধূ। শুধু সংস্কৃতটা জানা বা ওই স্তোত্র গীতা এর উপর ইন্টারেস্ট থেকেই আমি ক্লাসটা করা শুরু করেছি। বাহ, ঠিক আছে। তারপর
পদপঙ্কজ আপনার নাম? স্যার নমস্কার স্যার, আমার নাম পদপঙ্কজ। হ্যাঁ। আমি বাংলাদেশ থেকে ঢাকা জেলার গোবিন্দপুর নামক একটা গ্রামে থাকি। আমি হুম। এই দেশে স্যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করি। আচ্ছা। তো আমার সংস্কৃত শেখার খুব ইচ্ছা ছিল। আমি অনেকদিন যাবত ট্রাই করছিলাম কোথায় শিখবো, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। পর বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে করি, লেভেল 1 কমপ্লিট করি। এরপর হচ্ছে আপনাদের ওখান থেকে স্যার লেভেল 2 কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা, বাহ। এরপর স্যার সংস্কৃত ওই চান্টিং 1 কমপ্লিট করি। এর মাঝে স্যার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে PG03 তে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, কোন ক্যাম্পাস? স্যার দিল্লি। আচ্ছা, বাহ, খুব ভালো। আপনি এখন ইন্ডিয়াতেই আছেন না বাংলাদেশে আছেন? স্যার বাংলাদেশ থেকে করছি। আচ্ছা, ঠিক আছে, বাহ। তারপর রঞ্জনা জানা। হ্যাঁ স্যার, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কলকাতায়। আমি একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমার সংস্কৃত শেখা, এইসব জেনে পুজো পাঠ এইগুলো ভালো লাগে, তাই এখানে এসেছি। আচ্ছা, খুব ভালো। এরপর SK, পুরো নাম? স্যার আমার নাম দেবতরয় কুন্ডু। বলো। আমার বয়স 10 বছর আর আমি কলকাতার কেষ্টপুর থেকে থাকি। আচ্ছা, বাহ। তুমি কোন ক্লাসে পড়ছো এখন? 4। 4-এ পড়ছো। নামটা বলো আরেকবার। দেবতনয় কুন্ডু। আচ্ছা, ঠিক আছে। তারপর সঞ্চয়িতা প্রামাণিক। নমস্কার স্যার, আমি সঞ্চয়িতা প্রামাণিক, খড়দাতে থাকি। আর আমি গৃহবধূ। আচ্ছা, ঠিক আছে। এই কোর্সের ব্যাপারে আপনি কোথা থেকে খবর পেলেন বা ইচ্ছা কেন হলো এটা করতে? লেভেল 1টা আমরা চ্যান্টিং এর ওটা কমপ্লিট করেছি, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এসেছিল। তো যেহেতু আমার ছেলেও রহরা রামকৃষ্ণ মিশনে পড়ে, তো কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বা আবৃত্তি এগুলো হলে আমরা জানতে পারি, নোটিফিকেশন আসে হোয়াটসঅ্যাপে। তো ওখান থেকে জেনে প্রথম কোর্সটা মানে লেভেল 1 চ্যান্টিংটা করেছিলাম। তার থেকে একটু কনফিডেন্সটা বেড়েছে এবং এই লেভেল 2টা করার আর কি ইচ্ছাটা জন্মেছে। বাহ, খুব ভালো। এরপর সন্দীপ দে। হ্যাঁ, নমস্কার স্যার, আমি কলকাতাতে থাকি, শিয়ালদার সামনে আমার বাড়ি, মৌলালিতে, এবং আমি একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমি অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের সাথে যুক্ত আছি এবং সেখানে একজন সিনিয়র দাদার থেকে এই কোর্সটা সম্বন্ধে জানতে পারি। অনেকদিন থেকে সংস্কৃত চ্যান্টিংটা শেখার খুব ইচ্ছে ছিল, মানে একটা কোর্স হিসেবে একটা প্রপার সিলেবাস অনুযায়ী। তো ওর জন্যই আমি এটাকে সিলেক্ট করব। বাহ, ঠিক আছে। তারপর সৌভিক চ্যাটার্জি। নমস্কার স্যার, আমার নাম সৌভিক চ্যাটার্জি। আমি মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকাতে। আচ্ছা, স্যার ইচ্ছে ছিল চ্যান্টিংটা শেখার, সেই জন্য স্যার চ্যান্টিং 1টাও শিখেছি, 2টাও শিখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। সুবিতা বর্ধন। হ্যাঁ, নমস্কার স্যার, আমি কলকাতাতে থাকি। আর আমি ওই স্বামীজির বাড়িতে জার্মান ল্যাঙ্গুয়েজ করতাম। তখনই এই সংস্কৃত এইগুলোর যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসতো, তখনই ইচ্ছা হয়েছিল যে সংস্কৃতটাও চ্যান্টিং গুলো শিখবো, তার জন্য চ্যান্টিং এ ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, সুকৃতি ম্যাডামের সঙ্গে আমি মেয়ে। হ্যাঁ, আমি সেটাই দেখেছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। সুমন বাবু, সুমন ব্যানার্জি। স্যার নমস্কার, আমার নাম সুমন ব্যানার্জি। আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে ক্লাসটা করছি। আমি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করি। এই মুহূর্তে একটু বাইরে আছি, ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। বাইরে গিয়েছিলাম, ফিরতে পারিনি এই সময়ের মধ্যে। আর প্রথম লেভেলটা কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি প্রথম থেকে এরকম কোনো ধারণা ছিল না যে সেকেন্ড লেভেল করবো বা অ্যাডভান্স লেভেল করবো। প্রথম লেভেলটা করার পর বেশ রাজকুমারবাবু ক্লাসগুলো যেভাবে নিয়েছেন,
বেশ আগ্রহ জন্মায়, যার জন্য ভাবলাম যে ঠিক আছে কন্টিনিউড হোক, দেখি কতটা কি করতে পারি। তো সেইখান থেকেই এই সেকেন্ড লেভেলে জয়েন করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আজ থেকে নতুন পড়া শুরু করব। আমরা বেশি গুরুত্ব দেব যেটার উপর, সেটা হচ্ছে বেদ পাঠ। আমরা বেশিরভাগ যেটা করব সেটা বিভিন্ন বেদের মন্ত্রগুলো কিভাবে পড়তে হয় সেইগুলো আমরা একটু বেশি গুরুত্ব দেব, এবং প্রতিটা ক্লাসে আমরা গীতার কিছু অংশ পড়তে থাকবো। আপনাদের সম্ভবত প্রথম স্তরে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্ভবত হয়েছে, আরো এক্সট্রা হতে পারে। তো তারপর থেকে আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে গীতার কিছু শ্লোক পড়ব, এবং তার সঙ্গে স্তবনাঞ্জলি থেকে কিছু স্তোত্র পড়ব, অথবা বিভিন্ন বেদের আমরা মন্ত্রগুলো শিখব। তো যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, আমরা আজকে খুব ডিটেলসে পড়বো না। পুজোর পর থেকে আমরা বিস্তারিতভাবে সবকিছু অভ্যাস করব। আজকে আমরা একটা বেদের মন্ত্র পড়ব, আমরা কিভাবে উচ্চারণ করতে হয় সেটা জানবো। এটা মানে দেবী দুর্গার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটা আপনারা প্রায় শুনতে পাবেন, বিভিন্ন জায়গায় হয়। তো সেই একটা স্তোত্র মানে মন্ত্র আজকে আমরা অভ্যাস করব। তারপর পুজোর পর যে ক্লাস শুরু হবে তখন থেকে আমরা নিয়মিতভাবে আমরা একটা সিলেবাস তৈরি করব, সেটা অনুসরণ করে আমরা পড়ব। আমি শেয়ার করছি। আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দেখুন 4টে পিডিএফ ফাইল পাঠিয়েছি। ওই 4টে পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে রাখবেন। ওটা আমরা ওই 4টে বই থেকেই বেসিক্যালি আমরা সমস্ত কিছু অভ্যাস করবো। 4টে বইয়ের মধ্যে অনেক কিছু রয়েছে। আর যে লিঙ্কটা আমি আজকে পাঠিয়েছি আপনাদের ক্লাসের, এই লিঙ্কটাই প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা অনুসরণ করব। আমরা প্রত্যেকটা ক্লাসে নতুন কোনো লিঙ্ক দেব না, এই লিঙ্কেই প্রতিটা ক্লাস হবে। ঠিক সন্ধ্যা 7:30টার 1 মিনিট আগে আপনারা বুধবার করে প্রতি বুধবার সন্ধ্যা 7:30টার 1 মিনিট আগে আপনারা ওই লিঙ্কে জয়েন করবেন, আর আমিও সেই টাইমেই ওই লিঙ্কে জয়েন করব। এই লিঙ্কটা ওপেন ফর অল, সুতরাং অ্যাডমিট করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে একটা বেদের মন্ত্র পড়ব, ইয়াশ্ছন্দসাম ঋষভো বিশ্বরূপঃ। এটা আপনাদের ঠিক আছে, দেখা যাচ্ছে? স্যার একটা কথা আচ্ছা বলুন। বলছি স্যার, দেবনাগরী অক্ষর, সংস্কৃতের যে অক্ষর, ওগুলো তো ঠিক জানা নেই, বাংলাটা হলে ভালো হয়। আচ্ছা, আপনাদের আর আমরা প্রথম চ্যাপ্টারটা তো বাংলাতেই মোটামুটি করেছি। আচ্ছা আচ্ছা, সকলেই কি বাংলাতেই পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বাংলাতেই করেছি, রাজকুমার স্যার বাংলাতেই করিয়েছেন। আচ্ছা, সংস্কৃত অক্ষর কার কার জানা আছে? আমি করতে পারবো স্যার, মোটামুটি পড়তে পারবো। স্যার মোটামুটি পড়তে পারবো স্যার। আচ্ছা, অনেকেই হয়তো দেবনাগরী হরফ ঠিকঠাক শেখেননি। এতদিন ধরে আমি গত 3 বছর ধরে এই ক্লাসটা নিচ্ছি। তো আমি যতবার ক্লাস নিয়েছি আমি দেবনাগরী হরফটাকেই প্রেফার করেছি, ঠিক আছে? যারা দেবনাগরী হরফ জানেন না তাদের জন্য আমার অনুরোধ, আপনারা ঠিকঠাক ক্লাস আপনাকে দেখতে হবে। আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সংস্কৃত, মানে আমাদের স্বামীজির বাড়ি থেকেই যে ক্লাসগুলো করা হয় সেটা ইউটিউবে আপলোড করা হয়। 3টে ক্লাস মতো প্রায় আপনাদের 3 ঘন্টা, সেটা 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম শুনতে হবে, যেখানে বেশি কিছু নয়, শুধু সংস্কৃতে যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে অক্ষরগুলো রয়েছে এবং আকার উচ্চিকারগুলো, এইটুকুই, এর বেশি কিছু নয়। এইটা কিরকম ভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে একটু কষ্ট করে জানতে হবে। আমি কেন বলছি এটা, তাই যে বেদপাঠ শিখবো, বেদাবৃত্তি কি করে করতে হয়, বেদের মন্ত্রগুলি কি করে করতে হয়, এগুলো বাংলাতে উপলব্ধ নেই। আর যদি বাংলাতে উপলব্ধ থাকে সেখানে 1000টা প্রিন্টিং মিস্টেক থাকে। সুতরাং সেটা আমরা যদি বাংলাতে ফলো করি তাহলে আমাদের পড়তে প্রচন্ড সমস্যা হবে। সেই জন্য আমরা দেবনাগরী হরফেই পড়ব। এতে আপনাদের লাভ কি হবে? প্রথমত দেবনাগরী হরফের সঙ্গে আপনাদের একটা পরিচিতি আসবে। দ্বিতীয়ত আপনারা মানে ভুলের সম্ভাবনাটা কমবে উচ্চারণে। কেন বলছি,
বাংলাতে বকারকে একটাই বকার, সেটা কোনটা অন্তস্থ ব কোনটা বর্গীয় ব আপনারা বুঝতে পারবেন না। সুতরাং ওর প্রত্যেকটা জায়গায় আপনারা হয়তো বর্গীয় বই পড়বেন। হ্যাঁ, আমি দেবনাগরী অক্ষর পড়তে পারি কিন্তু দেবনাগরী শব্দ পড়তে পারি না। হ্যাঁ, ওটা সমস্যা হবে না। তুমি অক্ষর পড়তে পড়তে আস্তে আস্তে শব্দটা, এই দেখো না তুমি, আমি 1 মাস তোমার একটু সমস্যা হবে, তারপর দেখবে তুমি ঠিকঠাক পড়তে পারছো, কোনো সমস্যা হবে না। আমি বলছি কোনো সমস্যা হবে না। চেষ্টা করতে হবে। স্যার আমার মন্ত্রপুষ্পম আছে, ওটা বাংলায় লেখা, ওতে অসুবিধা হবে? হ্যাঁ, আপনি মন্ত্রপুষ্পম বাংলাটা ফলো করুন, কিন্তু চেষ্টা করতে হবে যে সংস্কৃত অক্ষরগুলো একটু পড়ার। কারণ সংস্কৃতে এই যে ধরুন, আমি একটা উদাহরণ দিই, এখানে ভুরি বিশ্রবম আছে, তাই তো? দেখুন এখানে কি আছে? ভুরি বিশ্রবম। এই যে ভুরি বি, এই বকারটা কোন ব? আমি যদি সংস্কৃত অক্ষর দেখি তখন বুঝতে পারবো যে এই বকারটা অন্তস্থ ব, তাই তো? কিন্তু যদি আপনি এটাকে বাংলায় ফলো করেন, এটাকে যদি বাংলায় লেখেন, তাহলে বাংলায় ব এরকমই লেখা হবে, দুটোই একই রকম লেখা হয়, দুটো আলাদা কিছু লেখা হয় না, তাই না? কিন্তু দেবনাগরী ফলো করলে একটা ব এরকম হবে আর একটা ব এরকম হবে, দুটো আলাদা। সুতরাং এই জিনিসটা আপনাদেরকে একটু ফলো করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা একটুখানি কষ্ট করতে হবে আপনাদের। আমি মানে এতদিন ক্লাস নিয়েছি, আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, কোনো সমস্যা হবে না। অনেকেই এরকম যারা দেবনাগরী জানেন না, আপনারা ক্লাস মানে অনেকেই করেছেন, অনেকে 1 মাস মতো একটু সমস্যা হয়েছে চিনতে, তারপর কিন্তু সবাই ঠিকঠাক করেই সেটা করতে পেরেছেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, বলছি স্যার, আপনাদের সেন্টারের যে ইউটিউবে আছে বলছেন দেবনাগরীটা শেখার জন্য, ওই ক্লাসের পরে যদি লিঙ্কটা একটু শেয়ার করেন আমাদের গ্রুপে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ তাহলে একটু ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক। আচ্ছা, আমি 1 মিনিট একটু লেফট করছি। ঠিক আছে, তাহলে আমরা এই যশ্ছন্দসাম ঋষভ এই মন্ত্রটা একটু পড়ার অভ্যাস করি। প্রথমে দীপ মন্ডল আপনি অন করুন। এখানে প্রথমে একটা ওম রয়েছে, এটা আমরা সকলেই চিনি। অ, উ, ম এই তিনটে সংযোগে এরকম একটা সাইন হয়, যেটা আমরা সনাতন ধর্মে পবিত্র ব্রহ্মের সঙ্গে তুলনা করি, ওম। তারপর কি কি শব্দ আছে বলতে পারবেন আপনি? কি অক্ষর আছে ওখানে পড়ুন দেখি। মানে আমি ওম শান্তি শান্তি শান্তি। হ্যাঁ, ওই অংশটা নয়, ওর পরের লাইনে আমি ওটাকে নির্দেশ করে দিচ্ছি। এইখান থেকে এই মন্ত্রটা আমরা আজকে পড়ব। এটা একটু কষ্ট হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সন্দীপ বাবু, হ্যাঁ পড়ুন দেখি। ওম यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं
शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विष्णुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय ओम शांति शांति शांति। বাহ, অসাধারণ। এই একদম ঠিকঠাক করেছেন আপনি। এইরকম ভাবে আমরা তাহলে একটু অভ্যাস করে নিই। দীপ মন্ডল আপনি অন করুন, আমি যেমন করে বলবো শুনে শুনে একটু বলার চেষ্টা করুন। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ। হরিহি ওম মা বলুন। হরিহি ওম মা ইয়াশ্ছন্দসা, এখানটায় প্রত্যেকটা অংশ আপনি একটু ভালো করে খেয়াল রাখুন। দেখুন এখানে দকারের উপরে একটা ছোট্ট দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? দকারের উপরে একটা ছোট্ট দাগ, মূর্ধন্য সকারের নিচে দেখুন একটা ছোট্ট দাগ দেওয়া আছে, তাই তো? হ্যাঁ। এইগুলো হচ্ছে স্বর নির্দেশ করছে। প্রত্যেকটার কিছু না কিছু স্বর হয়। আমাদের সংস্কৃতে কটা স্বর আছে কেউ বলতে পারবেন? 3টে স্যার। 3টে। ঠিক, 3টে স্বর হয়। কি কি? উদাত্ত, অনুদাত্ত আর স্বরিত। হ্যাঁ, 3টে স্বর আছে আমাদের, উদাত্ত, অনুদাত্ত, উদাত্ত। লেখাগুলো পড়তে পারছি না, হচ্ছে উদাত্ত, একটা হচ্ছে অনুদাত্ত, আর একটা হচ্ছে স্বরিত। 3টে স্বর হয়। ভালো করে খেয়াল করুন, আমরা এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগবে পরে। উদাত্ত স্বর মানে হচ্ছে আমরা জেনারেলি যে কোনো মন্ত্র উদাত্ত স্বরেই করি আমরা, ঠিক আছে? সেই জন্য উদাত্ত স্বরের জন্য কোনো আলাদা সাইন থাকে না। অনুদাত্ত স্বর হচ্ছে গলাটাকে একটু নামিয়ে পড়তে হয়, গলাটাকে একটু নামাতে হয়। সেই জন্য অনুদাত্ত স্বরে এরকম ধরুন ককার রয়েছে, ককারের নিচে এরকম একটা সাইন দেওয়া হয় অনুদাত্ত স্বরের জন্য, ঠিক আছে? আর স্বরিত স্বর একটু উপরের দিকে উচ্চারণ করতে হয়, সাধারণ স্বর থেকে একটু উপরের দিকে আমাদের গলা ওঠাতে হয়। সেই জন্য ককারের উপরে এরকম একটা সাইন দেওয়া হয়। তাহলে উদাত্ত স্বরের জন্য কোনো সাইন নেই, অনুদাত্ত স্বরের জন্য অক্ষরের নিচে একটা এরকম সাইন থাকে, আর স্বরিত স্বর অক্ষরের উপরে এরকম একটা সাইন থাকে, ঠিক আছে? এইটা আপনাদের মনে রাখতে হবে। আমরা এই জিনিসটা বারবার এখানে দেখতে পাবো। দেখুন কি আছে, ইয়শ ছন্দ, দকারের উপরে সাইন আছে, তাই তো? বৃষ, মূর্ধন্য সকারের নিচে সাইন আছে। তারপর আবার বকারের নিচে সাইন, রয়ে দীর্ঘকারের উপরে সাইন। তাহলে এই অংশগুলো আমাকে যে জায়গায় উপরে সাইন রয়েছে সেখানে আমাদের গলাটা উঠাতে হবে, যেখানে নিচে রয়েছে সেখানে গলা নামাতে হবে। আরেকটা, এই মূর্ধন্য সকারের নিচে রয়েছে, আবার ধকারেরও ভয় হ্রস্বইকারের নিচে রয়েছে, ঠিক? তাহলে আমাদের স্বাভাবিকভাবে মনে রাখতে হবে ভয় ওকারটা উপরের দিকে আমাদের বলতে হবে, কারণ নিচে পরপর আমরা দুটো উচ্চারণ করতে পারবো না। সেই জন্য আমাদের ভকারের ভয় ওকারটা আমাদের উপরের দিকে বলতে হবে। আমি একবার বলি, সেটা শুনে শুনে বলবো। হ্যাঁ, দীপক। হরিহি ওম মা ইয়াশ্ছন্দসা, দেখুন দকারটা আমি উপরে উঠিয়ে দিলাম। ইয়াশ্ছন্দসা মৃষভ, সকারটা আমি নিচে নামালাম, ঠিক? ইয়াশ্ছন্দসা মৃষভ, ভো আমি উপরে উঠিয়ে দিলাম। প্রত্যেকটা খেয়াল রাখতে হবে, বেদপাঠ কিন্তু খুব কঠিন। প্রত্যেকটা স্বর যদি ঠিক না হয় তাহলে কিন্তু উচ্চারণ ঠিক হবে না। পাণিনীয় শিক্ষায় একটা কথা আছে, যদি স্বর দেওয়ার কোনো ভুল হয় সে প্রচন্ড পাপের ভাগী হয়। বেদপাঠ যখন আমরা পড়বো সেখানে যেন স্বর ঠিকঠাক করে আমরা দিতে পারি, ঠিক? ইয়শ ছন্দসা, দকার উপরে উঠালাম, সামরি উপরে বললাম, সতে আমি নামিয়ে দিলাম, আবার ভয় ওকারে উপরে উঠাবো, বি এখানে নামাবো। এই ওঠানো নামানোটা প্রচন্ড কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি ভালো করে উচ্চারণটা একবার শোনেন তাহলে সেই রকম করতে সুবিধা হবে, সেখানে আর কঠিন মনে হবে না। আপনি বলবেন, আমি যেভাবে বলবো আপনি শুনে শুনে বলবেন। হরিহি ওম মা ইয়াশ্ছন্দসা মৃষভ বিশ্বরূপঃ, পড়ুন। হরিহি ওম ইয়াশ্ছন্দসা
ওম ম বলতে হবে, ঠিক আছে? ওম ম, ওম, ওম বলে আর একটা ম এক্সট্রা বলতে হবে, ঠিক আছে? বলুন আবার। ওম ইয়াশ্ছন্দসা, বলুন। ছন্দসা মৃষভো বৃষভো বিশ্বরূপঃ বিশ্বরূপঃ ইয়াশ্ছন্দসা মৃষভো বিশ্বরূপঃ यस्यन्दसा यस्यन्दसा मुष्याभि विश्वरूपः ও হয় ওকার আছে, ঠিক আছে? আবার यस्यन्दसा मुस्सावो विश्वरूपः বলুন। विश्वरूपः বাহ। ছন্দ, দেখুন এখানে ছয়ে কোনো স্বর নেই, কিন্তু দয় ওকারের নিচে একটা স্বর রয়েছে, তাই তো? তাহলে আমাকে ছয়ে উপরে স্বর দিয়ে বলতে হবে। ছন্দ, বোঝা যাচ্ছে? ছন্দ ভ্য, ভ্যতে আমাদের উপরে উঠাতে হবে, তাহলে আমি পরে ভ্যতে নিচে নামাতে পারবো। হ্যাঁ, ছন্দ ভ্য ঝমৃতা আত। এইখানে দেখুন দুটো রয়েছে, শরিত স্বর দুটো দেওয়া আছে। দুটো দেওয়ার অর্থ হলো একবার শরিত স্বরটা বলে আরো একবার বলতে হবে সেই, ঠিক আছে? যেমন ছন্দোভ্য ঝমৃতা আত, এই যে ঝমৃতা আত এইটা বলছি, এইটা হচ্ছে ডবল বার শরিত স্বর বলতে হচ্ছে, ঠিক আছে? বলুন। সন্দেহ ছন্দোভ্য সন্দেহভ্যো ঝমৃতা আত ধমিতাহ সম্বভূব। সম্ভবুব। বাহ। তারপর গৌতম বাবু আপনি অন করুন। হ্যাঁ, স্যার। হ্যাঁ, পড়ুন দেখি। ওম ইয়াশ্ছন্দসাম ওম यच्छन्दसामितवो विश्वरूपः छन्दोभ्यः धीमितयो ছন্দোভ্য ঝমৃতা আত, বলুন। ओम यच्छन्दसामितवो विश्वरूपः छन्दोभ्यः छन्दभ्यः धामिता। এইখানটা আরেকবার বলুন। ছন্দোভ্য छन्दोभ्यो ঝমৃতা আত धामिता ঝমৃতা सम्बभूव छन्दोभ्यो धामिता সম্বভূব सम्बभूव। আরেকটা বলবে স্যার? হ্যালো, আরেকবার বলুন। छन्दोभ्यः धमिता ध्याम्बभूव সম্বভূব। सम्बभूव ভূব। তারপর মানুষ ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলবো। হ্যাঁ বলুন। ওম यश्छन्दसामिषभौ विश्वरूपः छन्दोभ्यो ঝমৃতা
এখানে খেয়াল রাখবেন ছন্দোভ্য, এখানে প্রথমে ছ উপরে, ছন্দ, এখানে উপরে উঠাতে হচ্ছে ছন্দ, এবার নামাতে হবে। হ্যাঁ, ছন্দ ভিও ধিয়মিতাৎ সম্বভূব। হ্যাঁ, তারপরে আমি বলছি, শুনে বলুন। সমেন্ত মেধয়া আস্পৃণোতু। একটা জিনিস মনে রাখবেন, যেখানে রিকার রয়েছে, রিকার গুলোকে আমরা রু বলবো, রয় হ্রস্বকার, ঠিক আছে, রু বলবো, মনে তাহলে থাকবে। এটা উচ্চারণটা কি হবে? স্পিনোতুটার কি হবে? স্পৃণোতু, ঠিক আছে। আর আচ্ছা, বলছি আমি, শুনে বলুন। স্যার বলছি মেন্দর দন্ত নয় দয়ের ফলে ওকা যেটা তার মাথায় আছে দাড়ি, সেটা তো উচ্চস্বরের হবে। তার আগে ময়কাটা যে আছে ওটা উচ্চস্বরে হবে? না, ওটা উদাত্ত, মানে হচ্ছে সিম্পল, যেমন আমরা বলছি। দেখুন আমি বলছি, শুনুন। সমেদ্র, দেখুন সমে, এটা তো উদাত্ত কণ্ঠে বলছি, কিন্তু দ্র যখন বলছি তখন গলাটা আরো উঠিয়ে দিচ্ছি। আবার খেয়াল করুন, সমেন্দ্র মেধয়া আস্পৃণোত, বলুন। সমেন্দ্র মেধয়া স্পৃণোত। গলাটা, এই পুরো অংশটাকে আপনাকে গলা আরো উঠিয়ে বলতে হবে। আর একটু উঠিয়ে বলুন। সমেন্দ্র মেধয়া স্পৃণোত। আপনার স্পিড হয়ে যাচ্ছে, স্পিডটা আরো কমাতে হবে। আরেকবার। সমেন্দ্র মেধয়া স্পৃণোত। ঠিক আছে, তারপর মৌমিতা ম্যাডাম অন করুন দেখি। স্যার আমার একটু অক্ষরগুলো একটু অসুবিধা হচ্ছে, আপনি একটু বলুন, আমি শুনে বলছি। হ্যাঁ, আমি যেটা বলছি ওটা ভালো করে শুনুন এবং অক্ষরগুলো চেনার চেষ্টা করুন। হ্যাঁ, কোন অক্ষরটা চিনতে পারছেন বলবেন, এইগুলো আস্তে আস্তে চিনে যাবেন, কোনো সমস্যা হবে না। সমেন্দ্র মেধয়া আস্পৃণোত। সমেন্দ্র সমেন্দ্র মেধয়া আস্পৃণোত। মেধয়া স্পৃণোত। স্যার এই যে, হ্যাঁ, এর মাঝের অক্ষরটা কি? স্পৃণোত, নকার নয় ওকার। হ্যাঁ, মূর্ধন্য নয় ওকার। আচ্ছা, তার আগেরটা স্যার কি? ওটা দন্ত স, স্পৃণোত। পয় দন্ত শয় পয় রিকার, রিকারকে আমরা রু বলছি, সেই জন্য স্প্রি এটা না বলে স্প্রু বলছি, ঠিক আছে। আচ্ছা, স্পৃণোত। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি এখন 8টা 6 বাজে, আমি 8টা 45 থেকে আপনাদেরকে একটু বর্ণমালাটা সংক্ষেপে সবাইকে বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আরেকবার বলুন, আমি বলে দিচ্ছি। সমেন্দ্র মেধয়া আস্পৃণোত। সমেন্দ্র মেধয়া স্পৃণোত। তারপর পদপঙ্কজ বাবু আপনি অন করুন। হ্যাঁ স্যার। এটা একবার বলুন, সমেন্দ্র। সমেন্দ্র মেধয়া স্পৃণোত। অমৃতস্য, দেখুন অমৃত, হ্যাঁ, মৃ বলবো না, মৃ। অমৃতস্য দেবধারণো ভূয়াসং, বলুন। অমৃতস্য দেবধারণো ভুয়াসং। হ্যাঁ, এটা ভুল হচ্ছে কি, ভূ আ নয়, এটা কি আছে, ইয়া। ইয়াকার কিভাবে উচ্চারণ করবেন? আর আ, এই দুটো অক্ষর আছে, ইয়া, ঠিক আছে, ই আর আ। তাহলে কি বলবো? ভূ ইয়া, ভূয়া, বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আবার বলছি এটা। অমৃতস্য দেবধারণো
ভূয়াসম অমৃতস্য দেবধারণ ভূয়াসম। সবাই একটু ভালো করে খেয়াল করুন, এটা আমরা কি ভুল করি। এখানে রিকার রয়েছে, রিকার স্বরবর্ণ, তাই তো? অ আ ই ই উ উ রি রি, রি হচ্ছে একটা স্বরবর্ণ। তাহলে ওখানে ময়ে আকার থাকলে যেমন আমরা অমা এরকম একটা বলতাম, অম্মা এরকম বলতাম না, তাই তো? বোঝা যাচ্ছে? যদি ময়ে আকার থাকতো তাহলে আমরা কি করতাম? অমা অমা এরকম একটা শব্দ বলতাম, ঠিক সেই রকম ভাবেই রিকার রয়েছে, তাহলে আমরা অমরি এরকম বলবো, অমরি এটা বলবো না। অমরি হয়ে গেলে অ ময় হলন্ত, তারপরে আবার ময় রি এরকম বর্ণ হয়ে যায়, এটা কিন্তু ভুল। অমরি নয়, অমরি। এইখানে মাঝখানে কোনো ম নেই, এটা মনে রাখতে হবে। বোঝা গেল আমি যেটা বললাম? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে অমৃতস্য, অমৃতস্য এরকম বলবেন না, কি বলবেন? অমৃতস্য। ঠিক আছে, আমি আবার বলছি, অমৃতস্য দেবধারণ ভূয়াসম। বলুন। অমৃতস্য দেবধারণ ভূয়াসম। খুব ভালো। আচ্ছা, এরপর রঞ্জনা ম্যাডাম অন করুন। হ্যাঁ, এটা বলুন, অমৃতস্য অমৃতস্য দেবধারণ ভূয়াসম। ভূয়াসম হয় দীর্ঘ উকার, ঠিক? দীর্ঘ উকারকে ভূ অনেকক্ষণ টেনে বলতে হবে। আবার ভূয়াসম। শরীরম মে বিচর্ষণম। বলুন। শরীরম মে বিচর্ষণম। বয়স্কার চ মূর্ধন্যক্ষয় রেশ, তারপরে মূর্ধন্য নকার। শরীরম মে বিচর্ষণম। বলুন। শরীরম মে বিচর্ষণম। 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 তারপর এসকে নামটা ভুলে গেলাম, দেবদম। হ্যাঁ, অন করো। এসকে অন করো। আচ্ছা, সঞ্চয়িতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি এটা একবার বলুন। ওই শরীরম মে, এটা স্যার শরীরম মে। হ্যাঁ, এটা শরীরম মে বিচর্ষণম। হ্যাঁ, আরেকবার। শরীরম মে বিচর্ষণম। বিচর্ষণম, এখানে দেখো চকারটা উপরের দিকে রয়েছে, ঠিক আছে? বিচর্ষণম। শরীরম মে বিচর্ষণম। শরীরম মে বিচর্ষণম। বাহ, খুব ভালো। তারপর সন্দীপ বাবু অন করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিহ্বা মে মধুমত্তমা। হ্যাঁ, জিহ্বা আকারটাকে আরেকটু টানতে হবে। আবার জিহ্বা মে মধুমত্তমা। জিহ্বা মে মধুমত্তমা। জিহ্বা মে মধুমত্তমা। ঠিক। সৌভিক বাবু অন করুন। সৌভিক চ্যাটার্জি অন করুন। হ্যাঁ স্যার বলুন। এটা বলুন, জিহ্বা। জি একবার স্যার বলুন।
হ্যাঁ, জিহ্বা মে মধুমত্তমা। জিহ্বা মে মধুমত্তমা। Good. পরেরটা কর্ণাভ্যা। এখানে খেয়াল রাখবেন, শুধু একবার উদাত্ত বললে হবে না, শরীর করলে হবে না, দুবার বলতে হবে, কারণ এখানে দুটো দাগ রয়েছে দেখুন, তাই তো? তাহলে কর্ণাভ্যা রেবেশ্রবাম। কেটে গেল স্যার। আবার বলছি, কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। কর্ণায়াভ্যা ভুরি দীপ। স্যার ওটা পরেরটা স্যার। ভূটাকে টানতে হবে, হ্যাঁ, দীর্ঘ ওকার আছে, তাহলে ঠিক আছে। রিবিশ্রবম রিবিশ্রবম কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। কর্ণায়াম ভুরি বিভু। আপনার একটু অক্ষরগুলো চিনতে সমস্যা হবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। একটু অভ্যাস করতে হবে, আমি একটু পরে সবাইকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তারপর সুবিদিতা ম্যাডাম অন করুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার। কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। বলো। কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। একটু খেয়াল রাখতে হবে, কর্ণা এটা বলে আমরা ভ্যাম যখন বলছি তখন দেখুন এখানে নিচে স্বর রয়েছে, তাহলে পুরো স্বরটাকে আমাকে নিচে নামিয়ে দিতে হবে। কিরকম হবে? কর্ণা ভ্যাম ভ্যাম আমি নিচে নামিয়ে দিলাম, তাই তো? কর্ণা ভ্যাম ভূ, ভূতে আমি উপরে উঠিয়ে দিচ্ছি। কেন উঠাচ্ছি? কারণ র এর হ্রস্বইকারে নিচে রয়েছে, পরে আমাকে নিচে নামাতে হবে, তাই তো? কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম। বলো। ওটা কর্ণা বলে তারপর রেফটা বলবো তো? হ্যাঁ ঠিক। কর্ণাভ্যাম ভূরিবিশ্রবম রিবিশ্রবম ভূরিবিশ্রবম বিশ্রবম। ঠিক আছে। তারপর ব্রহ্মণ কোশোসি মেধয়া পিহিতঃ। ব্রহ্মণ কোশোসি মেধয়া। ভালো করে খেয়াল করো, এখানে সি, সিটা কি হবে? এখানে কোনো স্বর দেওয়া নেই, তাহলে আমাকে ঠিক লক্ষ্য রাখতে হবে তার পরে কি রয়েছে। পরে রয়েছে নিচে স্বর, তাহলে সি আমাকে উপরে উঠিয়ে দিতে হবে, নইলে আমরা পরে নিচে নামাতে পারবো না, তাই তো? তাহলে কিরকম হবে? ব্রাহ্মণ কোশোসি, ওই যে শো উপরে বললাম, উদাত্ত শরীফ বললাম, ঠিক সেই রকম ভাবে সিটাকে উপরে রাখতে হবে, তাহলে আমি মেয়েতে নামাতে পারবো। ব্রাহ্মণ আমাদের শো আর সিটা কি সেম লেভেলেই হবে? একদম একদম সেম, তাহলে মেয়ে আমি এখানে নামাতে পারছি, তাই তো? আমি আরেকবার বলে দিচ্ছি, ব্রাহ্মণ কোশোসি মেধয়া পিহিতঃ। তাহলে স্যার যদি সেম লেভেলে হয় তাহলে তো সি এর উপরে তো দাগ নেই, তাহলে না নেই, ওইটাই তো বলছি, মানে ওটা তোমাকে বুঝে নিতে হচ্ছে, বোঝা গেল? আগে পরে কি স্বর রয়েছে সেটা দেখে মাঝখানের স্বরটাকে বুঝতে হবে যে এখানে কি হতে পারে, বোঝা গেল? আচ্ছা হ্যাঁ। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা যখন শুক্ল যজুর্বেদ পড়বো, প্রত্যেকটা বেদ কিন্তু আলাদা আলাদা পড়তে হয়। শুক্ল যজুর্বেদ যখন পড়বো তখন আমাদের মানে জিনিসটা কতটা কঠিন সেটা বুঝতে পারবো আমরা। প্রত্যেকটা স্বর আগে পেছনে সবকিছু দেখে দেখে তারপরে আমাকে স্বর দিতে হবে, ঠিক আছে? এখন সেটা ভাবতে হবে না, এখন এটুকু বলো। হ্যাঁ, আমি একবার বলে, ব্রাহ্মণ কোশোসি মেধয়া পিহিতঃ। ব্রহ্মণ কোশোসি মেধয়া পিহিতঃ।
পিহিতः অর্থাৎ পুরোটাকে উপরে রাখতে হবে, হিতে নামালে চলবে না। মেধয়া পিহিতः। মেধয়া পিহিতः। Good. তারপর সুমন বাবু অন করুন। হ্যাঁ স্যার। এটা বলুন একবার, ব্রহ্মণা। ব্রহ্মণা কোশসী মেধয়া পিহিতः। খেয়াল করুন, এখানে আপনি দন্ত স্বকার রয়েছে, তিনটে স আলাদা, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। কিভাবে উচ্চারণ করতে হবে? স আমরা যেমন সকাল বলি সেটাকে তালব্য, যদিও আমরা বাংলায় দন্ত সকার লিখি কিন্তু উচ্চারণ আমরা তালব্য সকার করি, সকাল। মূর্ধন্য সকার হচ্ছে শীষ দেওয়ার আগে আমাদের যেমন একটা জিভ থেকে শব্দ বেরো, এইটা স, এটা হচ্ছে মূর্ধন্য সকার। স স্লাইড একটা ভাব থাকবে, স, বোঝা গেল? আর দন্ত সকারটা হবে তিক্ত, পুরো দন্ত থেকে উচ্চারণ হবে, স, পুরো স্পষ্ট স এরকম উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তালব্য স আর মূর্ধন্য স এর মধ্যে আমাদের খুব বেশি পার্থক্য বোঝা যায় না, কিন্তু দন্ত সকার অবশ্যই আলাদা বলতে হবে। তাহলে ও শো, এখানে তালব্য স বললাম কিন্তু তারপরে স আছে দন্ত, তাহলে আমাকে এখানে ঠিকঠাক বলতে হবে। কোশসী, সি নয়, সি। সি, কোশসী। এবিসি বলি না আমরা, এবিসি বলি, সেই সি এটা। কোশসী, একদম ঠিক। আবার বলুন প্রথম থেকে, ব্রহ্মণা। ব্রহ্মণা কোশসী মেধয়া পিহিতः। শ্রুতম মে গোপায়, খেয়াল রাখতে হবে মে উপরে স্বর রয়েছে, তাহলে শ্রুতম আমরা নিচে বলে সঙ্গে সঙ্গে মেতে উপরে উঠাতে হবে। শ্রুতম মে, দেখুন উপরে উঠিয়ে দিলাম, শ্রুতম মে গোপায়। শ্রুতম মে গোপায়। বাহ। তারপর ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। এটাও একটা পড়ার নিয়ম আছে, যেমন তেমন করে আমরা শান্তি বললে হবে না। প্রত্যেকটাই দেখুন নিচে স্বর রয়েছে শান্তি, তারপরে নিচে স্বর রয়েছে শান্তি, আবার শেষে আমরা দেখছি উপরে স্বর রয়েছে, তাই তো? তাহলে আর এই বিসর্গটাকে আমরা কি বলবো? ফার্স্ট লেভেলে শিখেছি বিসর্গের পরে তালবেশ হিসেবে উচ্চারণ করব। শান্তি। তাহলে আমরা শান্তি 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 এটা বলবো, কিন্তু স্বরটা আমাকে খেয়াল রাখতে হবে। টি নিচে স্বর রয়েছে বলে আমরা সা উপরে বলবো, আবার টি নিচে রয়েছে মানে সা উপরে বলবো, কিন্তু এখানে টি উপরে রয়েছে তাহলে আমরা সা নিচে বলবো। এটাকে আমাকে বুঝে নিতে হবে, তাই তো? উপরে আগে পেছে দেখে আমাকে বুঝে নিতে হবে। তাহলে লাস্টেরটা আলাদা রকম হবে, লাস্টে আলাদা রকম হবে, ঠিক। ওম শান্তি, দেখুন নিচে আসলাম, ওম শান্তি শান্তি শান্তি, দেখুন উপরে উঠিয়ে দিলাম শান্তি, শেষে গিয়ে আমরা উল্টো বললাম, ঠিক আছে? আবার ওম শান্তি শান্তি শান্তি। হ্যাঁ, শান্তি, ওই তিস বলে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, ওইটা হলে দীর্ঘইকার মতন উচ্চারণ হয়ে যায়। তাহলে আমরা কি করবো? শান্তি, ওই টি ইকারটাকে আমরা বেশিক্ষণ টানবো না। আবার ওম শান্তি শান্তি শান্তি। আরেকবার ওম শান্তি শান্তি শান্তি। তাহলে এইভাবে আমরা মন্ত্রগুলো উচ্চারণ শিখবো। আমি পুরোটা একবার বলে দিই, ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন কোথায় কিরকম ভুল হবে। হরে হে ওম यश्छन्दसा वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं
শরীরম মে বিচর্ষণম, জিহ্বা মে মধুমত্তমা, कर्णाभ्यां भूरिविश्रुवं, ब्राह्मणः कोशोऽसि मेधया पिहितः, श्रुतं मे गोपाय। ओम शांति शांति শান্তি। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। এটা আমি রেকর্ড পাঠিয়ে দেবো, সেটা শুনে শুনে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপর আমরা একটু অনেকে বর্ণমালার সমস্যা হয়, আমাদের বারবার এটা প্রয়োজন হবে। তো মহারাজ, স্যার আমাকে এই শর্টটা একবার একটু বলে দিন। এটা কি মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল বুঝতো ওই তো এই কথা বলতে এই যে যেগুলো হলো জল রয়েছে অ্যাকোয়াগার্ডটা ওখানে। হ্যাঁ কালকে সন্ধ্যায়। না না, কালকে সন্ধ্যায় প্রিন্স আর হচ্ছে অংশমান ওই তো খেলাধুলা করছিল। এই জলের ওখানে দেখুন উপরের কাজটা। না না, আগে নয়, গতকাল। হ্যাঁ দিয়ে দাও, আমি ক্লাস নিচ্ছি অ্যাকচুয়ালি। নম্বরটা আমাকে দিয়ে দাও, তুমি অ্যাড করে দেবো। হ্যাঁ ফেল করে দেবো, সমস্যা নেই। মহারাজ বলেছে যারা কম লিখবি ফেল করি। সমস্যা নেই, কোনো মহারাজ একটু সকালে খাতা দেখে ফেলি। ঠিক আছে, নাম্বারগুলো লিখে দিয়েছো? তুমি ওই তাহলে যে ডেটাবেসটা বানিয়েছো ওখানে আপলোড করে দাও। লিখে দিয়েছো তুমি? আচ্ছা, পেজে কোনো ছাত্রের কাছে দিয়ে দাও, আমি ক্লাস নিচ্ছি, তাহলে পরে দেখে নেবো। আচ্ছা, খাতাগুলো তাহলে অফিস রেখে হবে, অফিস রুমে রেখে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু অক্ষরগুলো একটু পরিচিত হয়ে নিই আমরা সকলে, কারণ এটা আমাদের বারবার কাজে লাগবে। ওই ক্লাসগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি এখানে একটু ভালো করে বলে দিই কিভাবে কি লিখতে হয়। স্যার আমাকে একটু শর্টটা বলে দিন আর একবার। ও আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমাদের তিনটে স্বর আছে, ঠিক আছে? উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। বাংলায় লিখে দিচ্ছি আমি। একটা হচ্ছে উদাত্ত, একটা অনুদাত্ত, আর একটা হচ্ছে স্বরিত। তিনটে স্বর হয়, ঠিক আছে? উদাত্ত স্বর এমনি, মানে এটার জন্য কোনো সাইন দেওয়া হয় না। সাইন বলতে কোনো একটা ভাবে বোঝাতে হবে যে এটা উদাত্ত স্বর, বোঝা গেল? এই উদাত্ত স্বরের জন্য কোনো সাইন হয় না। অনুদাত্ত স্বরের জন্য অক্ষরের নিচে, এটা ধরুন অকার, অকারের অনুদাত্ত স্বর থাকলে আমরা ওই অক্ষরটার নিচে একটা এইরকম ভাবে দাগ দেব। আর স্বরিত স্বর বোঝানোর জন্য আমরা সেই অকারের উপরে একটা এরকম, মানে এরকম দাগ দেবো, ঠিক আছে? উপর দিকে এরকম একটা দাগ দেবো। এইটা হচ্ছে তিনটে স্বর। উদাত্ত স্বর সিম্পলি উঁচু গলায় বলতে হয়, অনুদাত্ত স্বর ওই উদাত্ত লেভেল থেকে নামাতে হয়, আর স্বরিত স্বর ওই উদাত্তর লেভেল থেকে আরো উপর দিকে ওঠাতে হয়, ঠিক আছে? পাণিনীয় সূত্রে তিনটে সূত্র আছে, আপনাদের জেনে রাখা উচিত। উচ্চৈ রুদাত্তঃ, উচ্চৈ রুদাত্তঃ, এরকম একটা সূত্র আছে উদাত্ত স্বরের জন্য। নিচৈ রনুদাত্তঃ, নিচৈ রনুদাত্তঃ, এরকম একটা সূত্র আছে অনুদাত্তের জন্য। এবং সমাহারঃ স্বরিতঃ, এরকম হচ্ছে স্বরিত স্বরের জন্য সূত্র আছে, ঠিক আছে? এই তিনটে পাণিনীয় সূত্রের মধ্যে লেখা আছে। সেইটার জন্যই আমরা বিভিন্ন রকম তিনটে আমরা স্বর বলি। এই স্বরগুলোরও আবার অনেক ভেদ আছে, হ্যাঁ, ক্ষিপ্র, এরকম 5 রকম করে প্রত্যেকটা স্বরের ভেদ আছে। সেগুলো আমাদের এখন জানার প্রয়োজন নেই, আমরা শুধু জেনে রাখবো যে তিনটে স্বর হয়, উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। মনে থাকবে?
আচ্ছা, শরীরে দুটো দাগ থাকলে উপরে উচ্চারণটা খুব দীর্ঘ হবে আর একটু দেখি। দুটো দাগ থাকা মানে হচ্ছে যে শরীরটা আমরা উচ্চারণ করব সেটাকে আরো বেশি দুবার করে বলতে হবে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা আপনাদের কাছে যদি সুযোগ হয় আপনারা একটু খাতায় লিখে রাখুন কিভাবে অক্ষরগুলো লিখতে হয়। ঠিক আছে, আমি একবার করে লিখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয়, আপনারা একটু খাতায় লিখে রাখতে পারেন। আমরা একটু তাড়াতাড়ি করে লিখে নিচ্ছি সবগুলো। দেখুন, আমরা আগে স্বরবর্ণগুলো দেখি। অকার কিভাবে লিখতে হবে? স্যার বলছি তাহলে এই কোশসি ওটাতে তাহলে সিটাতে কেন তাহলে শোয়ের লেভেলে থাকবে, ওটাতে উপরে দাগ নেই? কোন অংশটা আরেকবার বলো। ওই কোশসি ব্রহ্ম হয় না? হ্যাঁ, এখানে দেখো কোনো স্বর দেওয়া নেই তো, কোশসিতে কোনো স্বর দেওয়া নেই, তাহলে কি হবে? আমাকে আগে পিছে দেখতে হবে যে এর আগে কি স্বর রয়েছে তারপরে কি স্বর রয়েছে। এখানে ভালো করে দেখো, কোশসির আগে একটা স্বর রয়েছে, কি আছে? অনুদাত্ত স্বর, তাই তো? অনুদাত্ত রয়েছে। তালব্য স্বরে কি আছে? শরীর স্বর রয়েছে, তাই তো? আর ময় একারে কি আছে? অনুদাত্ত স্বর। ঠিক, যদি উদাত্ত আগে থাকে আর ময়ে একার নিচে স্বর থাকে তাহলে আমাকে কি করতে হবে? সবসময় পরের স্বরটা দেখতে হবে। তাহলে দন্তস্বর হ্রস্বইকারে কোনো স্বর নেই, কিন্তু তার পরে কি রয়েছে? অনুদাত্ত স্বর। ঠিক তার উল্টোটা আমি আগেরটাকে ভেবে নেব। তাহলে দন্তস্বর হ্রস্বইকারটার কিছু স্বর নেই, মানে আমরা সিম্পল ভেবে নেব যে উপরে স্বর রয়েছে। সেই জন্য আমরা শয় ওকারেও উপরে, সিতেও উপরে। তাহলে আমরা শো আর সি সমান ভাবে উপরে বলবো, বোঝা গেল? তাহলে স্যার এই শারীরামটা একবার বলুন। শরীরম মে বিচারশনম, এখানটা, তাই তো? এখানেও রম, এই রমটা উপরেই বলতে হবে, মেতে আমি শুধু নামাবো, কারণ রি উপরে রয়েছে, মে নিচে রয়েছে। পরেরটা যদি নিচে থাকে আগেরটা আমি উপরেই বলবো। তাহলে শরীরম দুটোই উপরে বলবো। শরীরম মে, হ্যাঁ মেতে আমি নামাবো, রমতে নামাবো না। ঠিক আছে? আবার যদি বিচর্ষণ বিচর্ষণের ক্ষেত্রে কি হবে? চয়ে উপরে রয়েছে, তাহলে বি আমি তার ঠিক উল্টোটা ভেবে নেব, নিচে ভেবে নেব। তাহলে মেতেও নিচে বলবো, বিতেও নিচে বলবো। তাহলে দুটোই নিচে মানে সমান সমান বলতে হবে। শরীরম মে বিচারশনম, দেখো মে চতে উপরে উঠিয়ে দিলাম, বোঝা গেল? এটা প্রথম একটু তোমাদের মানে খুব কষ্ট হবে বুঝতে, যতদিন মানে না শিখবে। আর এই অ্যাকসেন্ট মানে কি করে এই কৃষ্ণ যজুর্বেদ পড়তে হয় সেটা যতদিন না বুঝতে পারবে ততদিন একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা একদম সোজা হয়ে যাবে। তোমাদের কিছু জিনিস দীর্ঘস্বর হয়ে যাচ্ছে না উচ্চারণের সময়তে? কোনটা? যেমন স্যার কোশসিটা তালবেশ্বরটা ওটা দীর্ঘ, দন্তেশ্বরটা যদি আমি শরীর স্বরে টানি তাহলে তো স্যার ওটা দীর্ঘ হয়ে যাচ্ছে না। হচ্ছে কোথায় দেখুন, আমি আরেকবার বলছি কোথায় হচ্ছে বলবেন। ব্রাহ্মণ কোশসি মেধয়া হলো, সি বললাম কি আমি? সি মেধয়া বলে, ঠিক আছে? হবে না, হ্রস্বস্বর দীর্ঘস্বর হবে না। ঠিক আছে? আচ্ছা দেখুন, আপনারা একটু বর্ণমালাগুলো দেখে নিন। অকার, অকার খুবই সোজা। কি করে লিখতে হবে অকার? অ লিখতে গেলে প্রথমে একটা ইংলিশ টিন, তারপরে এরকম সংযুক্ত অ। আ, অকার লিখে একটা এক্সট্রা দাগ হয়ে যাবে আ। হ্রস্বইকার এইরকম লিখতে হবে, হ্রস্বই। দীর্ঘই কি হবে? হ্রস্বই লিখে উপরের দিকে একটা দাগ হবে। হ্রস্ব উ, তিন, সিম্পল তিন হচ্ছে হ্রস্ব উ, আর তিন লিখে এইরকম একটা দাগ হয়ে যাবে দীর্ঘ উ। ঠিক আছে? তারপর রিকার, রিকার লিখলে প্রথমে একটা এরকম দাগ টেনে এইরকম, এটা হচ্ছে রি। রি, রি হচ্ছে এরকম এ, এ ওই। ও, ও লিখতে গেলে প্রথমে আকার লিখতে হবে, তারপর ও এরকম একবার, আর ও লিখতে গেলে ঠিক ও লিখে দুবার এরকম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্বরবর্ণ, মনে থাকবে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো।
হ্যাঁ, স্ক্রিনশট করলে পরে বুঝতে সুবিধা হবে। স্যার রিটা কিভাবে করলেন আরেকবার দেখালে ভালো হয়। রিটা রিটা কঠিন আছে, দুটো রি হয় আমাদের সংস্কৃতে, দু রকম রি হয়। দেখবে কিছু কিছু জায়গায় ক্রি এরকম থাকে, আবার কিছু কিছু জায়গায় ক্রি, এটা হচ্ছে দীর্ঘ রি। ক্রি ক্রি এরকম দুটো উচ্চারণ হয়। তাহলে যখন আমরা শুধু রি লিখবো ওটাকে এই যে এইটা হচ্ছে শুধু রি, বুঝা গেল? প্রথমে একটা মাত্রা দাগ, তারপর এইরকম একটা অর্ধগোলাকার করব, তারপর এখান থেকে এরকম নিয়ে গিয়ে এই যে এটা হচ্ছে রি, ঠিক আছে? আর দীর্ঘ রি লিখতে গেলে ঠিক এইরকম এসে ওখানে একটু এক্সট্রা এইরকম করতে হবে, এটা হচ্ছে দীর্ঘ রি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা স্ক্রিনশট করে রাখুন, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে পরে। আমি মুছছি। সংস্কৃত বর্ণমালাগুলো শিখে রাখুন, আপনাদের কাজে লাগবে। কারণ হিন্দি তো আমাদের তো যে কোনো জায়গাতেই হিন্দি লেখা আমরা দেখতে পাই। তো হিন্দি এবং সংস্কৃতের একই হরফ, দুটোই হচ্ছে দেবনাগরী হরফ। সুতরাং আপনি এই সংস্কৃতের এই দেবনাগরী হরফটা শিখে রাখতে পারলে হিন্দি ভাষাতেও আপনাদের কোনো সমস্যা হবে না, যে কোনো জায়গায় গিয়ে হিন্দি ভাষাও আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু ব্যঞ্জন বর্ণগুলো দেখে নিই। তার আগে মনে রাখ- 1 2 3 4 এটা একটু সংস্কৃতে দেখিয়ে দেবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। আমি আগে এটা বলে দিই, তারপর ওটা বলে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ আপনারা একটু শর্টকাট করে নেবেন। ব্যঞ্জন বর্ণে কিছু কিছু স্পেশাল মানে নাম, যেগুলো আপনারা হয়তো ফার্স্ট লেভেলে পড়েছেন। কিছু হয় স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণকেই সামান্যত ভাবে আমরা ব্যঞ্জন বর্ণ বলি, কিন্তু তার মধ্যে কিছু বর্গীয় বর্ণ আছে। বর্গীয় বর্গ, কটা বর্গ আছে আমাদের? 5টা। ঠিক আছে, 5টা বর্গ আমাদের। তাহলে 5টা বর্গে প্রত্যেকটা বর্গে কটা করে অক্ষর আছে? 5টা। 5টা। তাহলে আমাদের 25টা অক্ষর সেখানে হয়ে গেল, তাই তো? এরপরে কিছু অন্তস্থ বর্ণ আছে। অন্তস্থ বর্ণ কি কি? ফার্স্ট লেভেল এগুলো হয়নি। অন্তস্থ জ র ল ব তালব্য। তালব্য না, য় র ল ব, এই 4টে হচ্ছে অন্তস্থ বর্ণ। কি কি? য় র ল ল ব, এই 4টে হচ্ছে অন্তস্থ বর্ণ। এরপর কি উষ্ম বর্ণ বলে একটা হয়, উষ্ম বর্ণ। ঠিক আছে? উষ্ম বর্ণ কি কি? 3টে স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ। এটা হচ্ছে উষ্ম বর্ণ। স্যার স স স হ। হ্যাঁ, স স স হ। বুঝা গেল? আপনাদেরকে আমি আরো একটা জিনিস শিখিয়ে দেবো, আপনারা হয়তো জানেন না। মাহেশ্বর সূত্র বলে একটা জিনিস জানেন আপনারা? যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড তারা বুঝতে পারবেন, বাকিরা মাহেশ্বর সূত্র জানেন? আচ্ছা আচ্ছা, মাহেশ্বর সূত্রটা শেখালে এগুলো খুব সোজা মনে হবে। মাহেশ্বর সূত্র হচ্ছে এই যে আমাদের দেবভাষা বলি আমরা সংস্কৃতকে, এই দেবভাষার আদিম মানে যেখান থেকে এই দেবভাষাটার উদ্ভব হয়েছে সেটা হচ্ছে ভগবান শিব। তিনি প্রলয় নৃত্য যখন করেছিলেন তখন সেই ডমরু যখন বাজান, সেখান থেকে এই মাহেশ্বর সূত্রগুলো আসে। মাহেশ্বর সূত্রগুলো সেখান থেকে নিনাদিত হয়, এরকম বলা হয়। ঠিক আছে? এগুলো মুখস্থ রাখলে আপনার প্রত্যেকটা অক্ষর একসাথে বলে দেওয়া যাবে। ঠিক আছে? ওটা আমি পরে বলবো, এখন ওটা আমাদের প্রসঙ্গের বাইরে। আমরা আপাতত এইগুলো একটু দেখে নিই। তাহলে প্রথমে আমরা বর্গীয় বর্ণগুলো দেখে নিই। প্রথম বর্গ কোন? ক বর্গ। ক বর্গের 5টা বর্ণ ক খ গ ঘ ঙ। ঠিক আছে? ক খ গ ঘ আর ঙ। উম উম এসব কিছু আমরা বলবো না, ঙ, সিম্পল ঙ। মনে থাকবে? বোঝা গেল? স্যার ঙ। ঙ, যেখান থেকে আমি ক এর উচ্চারণ করছি সেখান থেকেই ঙ। ক ঙ, খ ঙ, গ ঙ, ঘ ঙ। ঠিক আছে?
তুমি একবার করে এই ক বলবে, একবার করে ন বলবে, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে যে কোন খান থেকে তোমার উচ্চারণটা আসছে। বুঝা গেল? কারণ প্রত্যেকটা সেই কবর্গীয় বর্ণ কণ্ঠ থেকে। আমি এগুলো পরে বলছি, আপাতত আমি আগে বর্ণগুলো লিখি, আমি তারপরে ভেদগুলো বলে দিচ্ছি। এরপর কোন বর্গ আছে? চ বর্গ। চ বর্গ। চ বর্গের 5টা বর্ণ কি? চ, ছ, জ, ঝ, আর হচ্ছে ঞ। ওটা হচ্ছে ঙ, এটা ঙ, আর এটা হচ্ছে ঞ। আমরা ইয় বলি, এসব নয়, ঞ এরকম বলবো, পরে বলছি এগুলো। এরপর কি বর্গ আছে? ট বর্গ। ট বর্গের কি বর্গ? ঞ, ঞ, চ, ছ, জ, ঝ, ঞ। ওই এক জায়গা থেকে চ, ঞ, ছ, ঞ, জ, ঞ, ঝ, ঞ। ঠিক আছে? আমি বলে দিচ্ছি এগুলো কি করে উচ্চারণ করতে হবে। তারপর কি আছে? ট এর পরে ঠ, তারপর ড, তারপর ঢ, তারপর মূর্ধন্য ন। এরপর ত বর্গের পরে ত বর্গ, তাই তো? ত বর্গে কি বর্ণ? ত, থ, দ, ধ, দন্ত ন, আর হচ্ছে প বর্গ। প বর্গে কি কি? প, খ, ব, ভ, আর ম। এরপর কি আছে? অন্তস্থ বর্ণ কি কি? য়, র, ল, ব। তারপর আছে উষ্ণ বর্ণ স, 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 হ। মনে থাকবে? এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। আর এর আগে আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে স্বর বর্ণ। এরপর আমরা আকার রস্বীকার গুলো দেখে নিই। আমরা যেমন ভাবে বাংলাতে দিই ঠিক অনেকটা সেরকম। আমরা কয়কার গুলো দেখছি ক দিয়ে, ক, তারপর এখানে পরে লিখলে আকার, যেমন আমরা বাংলাতে লিখি। কিন্তু আমরা বাংলাতে কি করি? এই এরকম কিছু দিয়ে দিই যে ক এইরকম কিছু দিই, এরকম না। কিন্তু সংস্কৃতে হচ্ছে সিম্পল। ক দিয়ে একটা এরকম দাগ থাকবে আর একটা এরকম দাগ, এর মাঝখানে আর কোনো কিছু থাকবে না। মনে থাকবে? এটা হচ্ছে ককার। ঠিক আছে? হ্যাঁ। এরপর কি? কয় হ্রস্ব ইকার। হ্রস্ব ইকার আমরা ঠিক বাংলায় যেমন লিখি তেমন হবে না, একটু আলাদা আছে। কিরকম? আমরা বাংলায় কি করি? ক লিখে এইরকম একটা করে দিই, কিন্তু এখানে তেমন করবো না। আমরা এরকম ক লিখবো, ক লিখে এই যে ক এর মাঝখানে যে দাগটা সেই পর্যন্তই যাবো, এইরকম ক। এর বাইরে গেলে ওটা ভুল। বোঝা গেল? এটা ভুল। ঠিক আছে? তারপরে কয় দীর্ঘ ইকার। ক দীর্ঘ ইকার লিখতে গেলে আমরা বাংলাতে যেমন লিখি একটু তার থেকে আলাদা, এই পর্যন্তই আমি আসবো, এবারে যাব না। এটা কয় দীর্ঘ ইকার। কয় হ্রস্ব ইকার। হ্রস্ব ইকার কেমন হবে? এই দিকে। বাংলাতে আমরা উল্টো লিখি, এই দিকে হবে এইরকম। কয় হ্রস্ব ইকার। আর কয় দীর্ঘ উকার লিখতে গেলে বাংলায় আমরা যে হ্রস্ব উকার লিখি সেটা হচ্ছে সংস্কৃতে দীর্ঘ উকার। এইটা হচ্ছে কয় দীর্ঘ উকার। ঠিক আছে? তারপর কয়ে রি, এটা হচ্ছে কয়ে রিকার। কয় দীর্ঘ রি, ঠিক হ্রস্ব রি লিখে আবার একটা রি, দীর্ঘ রি। কয়ে একার। একার লিখতে গেলে আমরা এই দিকে একটা এরকম দেবো, এটা হচ্ছে একার, কয়েকার। তারপর কি? কয় ঐকার লিখতে গেলে কি করব? ক লিখবো, এই পাশে উপরে আমরা দুটো এইরকম ভাবে দেবো, এটা হচ্ছে ঐকার, কয় ঐকার। তারপরে কয়ে ওকার। ওকার লিখতে গেলে আমরা পরে আকার, কয় আকার লিখে এরকম ভাবে উপর দিকে একটা দেবো। আর ঔকার করতে গেলে আমরা কি করব? ঠিক কয়ে আকার লিখবো, আগে কয়ে আকার লিখলাম, তারপর একটা দিলে ওকার হবে আর দুটো দিলে ঔকার হবে। এই হচ্ছে কয়ে ঔকার। অনুস্বার কি করে লিখবো? যে কোনো বর্ণে আমরা যখন অনুস্বার লিখবো তখন
সিম্পল উপরের দিকে একটা এরকম গোল দেব, এটা হচ্ছে কয় অনুস্বার। কয় বিসর্গ কিভাবে লিখবো, ক লিখে ঠিক তারপরে দুটো এরকম বিন্দু দেবো, তাহলে হয়ে যাবে কয় বিসর্গ। আরো কিছু আছে, যেমন কয় চন্দ্রবিন্দু, কি করে লিখবো আমরা বাংলায় যেমন লিখি, এটা হচ্ছে চন্দ্রবিন্দু। কয় চন্দ্রবিন্দু, এটাকে আমরা অনুনাসিক ক বলি। সংস্কৃতের চন্দ্রবিন্দু বলে কোনো শব্দ হয় না, সংস্কৃতে আমরা তাকে বলি অনুনাসিক, এটা হচ্ছে অনুনাসিক। ঠিক আছে, আপাতত এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা যেটা বলছিলেন, একে চন্দ্রগুলো একটু দেখিয়ে দিই। একে চন্দ্র বলছি, 1 2 3 4 গুলো একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন, এক কি করে লিখবো, এক লিখতে গেলে আমাদের সিম্পল বাংলায় যে 7 লিখি, এটা হচ্ছে 1। ইংলিশে আমরা 2 কিরকম লিখি, এইরকম 2 লিখি, কিন্তু সংস্কৃতে এই দাগটা একটু নিচের দিকে যাবে, যেমন আর হচ্ছে উপরে একটা এরকম শুদ্ধ গোল হবে, এইটা হচ্ছে 2। ঠিক আছে, এরকম 2 নয়, কিন্তু এখানে এরকম গোল হবে আর এইটা নিচের দিকে যাবে, তাহলে হবে সংস্কৃতে 2। তারপরে 3 কি লিখবো, ইংলিশে যে 3টা আমরা লিখি, সেই 3টাকে একটু নিচের দিকে এরকম এক্সটেন্ড করে দিলে আমরা 3 লিখতে পারবো। 4 কিভাবে লিখবো, আমরা বাংলায় যেভাবে 4 লিখি অনেকটা সেভাবে, কিন্তু উপরের দাগটা মেলাবো, উপরের যে গোলটা সেটা মেলাবো, এই যে উপরেরটা মেলাবো, তাহলে হয়ে যাবে 4। 5 কি করে লিখবো, 5 হচ্ছে এইরকম ভাবে আমরা নিচের দিকে টেনে দিলে হয়ে যাবে 5। অনেকটা ইংলিশে আমরা 4 লিখি, এরকম ইংলিশে এরকম 4 লিখি, সেটা আমরা সংস্কৃতে হলে 5 এরকম। 5। 6 কিভাবে হবে, ঠিক 3 যেমন লিখেছি ঠিক তার উল্টো হবে 6। এই যে এটা হচ্ছে 6 হয়েছে। তারপর 7, 7 হচ্ছে বাংলাতে আমরা যে 3 লিখি সেটা হচ্ছে সংস্কৃতে 7, এটা হচ্ছে 7। 8 কি হবে, 8 এরকম একটু আঁকা বাঁকা একটা এস, উল্টো এস এর মতো হবে 8। আর 9 কিভাবে হবে, 9 খণ্ডত্ব, খণ্ডত্ব হচ্ছে 9। আর 0 তো আমরা জানি সকলে ইউনিভার্সাল, 0 গোল। ঠিক আছে, এই হচ্ছে 1 থেকে 10। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের আরো ব্যবহারে মানে লাগবে ভবিষ্যতে ক্লাসগুলোতে। সংযুক্ত বর্ণ কিভাবে লিখতে হবে, সহজ নিয়ম যেটা সংযুক্ত বর্ণ লেখার, সেটা আমি বলে দিই, তাহলে আপনাদের খুব সোজা মনে হবে যে আজকে শিখলাম অথচ সবই শিখে গেলাম, এরকম মনে হবে। আপনারা এই যে সংযুক্ত বর্ণ মনে রাখবেন, সবসময় দুটো ব্যঞ্জন বর্ণের হয়, কখনো স্বরবর্ণের কোনো সংযুক্ত বর্ণ হয় না। যেমন আমি যদি কয় হ্রস্বইকার লিখছি, এখানে আমরা কি কি পাই, একটা ক পাই আর একটা হ্রস্বইকার পাই, তাই তো, ক এবং হ্রস্বইকার পাচ্ছি, এটা কিন্তু সংযুক্ত বর্ণ নয়, এটা একটা শুদ্ধ বর্ণ। এটা সংযুক্ত বর্ণ না। সংযুক্ত বর্ণ তখনই হবে যদি কয়ের পরে আমি আরো একটা ক, এইটা যদি হয় তাহলে সেটা সংযুক্ত হতে পারে, আদারওয়াইজ এটা কিন্তু সংযুক্ত বর্ণ নয়, মনে রাখতে হবে। তাহলে আমরা সংযুক্ত বর্ণ শুধু ক থেকে ম পর্যন্ত এবং ইয়র লব শ শ স হ, এই যে বর্ণগুলো আমরা দেখছি, এই 25টা বর্ণ আর এই 8টা বর্ণ, এরাই যখন পরপর মিশবে তখন সেটা সংযুক্ত বর্ণ হবে, অন্যথা সংযুক্ত বর্ণ আমরা তাকে বলবো না। কিভাবে লিখবো আমরা সংযুক্ত বর্ণ, আমরা খেয়াল করব, এখানে দেখুন এই মাত্রাটা, সবাই ভালো করে খেয়াল করুন, এই যে এই মাত্রাটা, আমরা এরকম যে মাত্রাগুলো দিচ্ছি লেখাগুলোর মধ্যে, এই মাত্রাটা এক একটা অক্ষরে এক একটা রকম। দেখুন ককারকে দেখুন, ককারের মাত্রাটা কোথায় আছে, দুপাশে লেখা রয়েছে, মাত্রাটা রয়েছে মাঝখানে, তাই তো, সবাই বুঝতে পারছেন কিনা বলুন, ককারের মাত্রাটা কোথায় আছে, মাঝখানে। খকারের কোথায় আছে, এক পাশে আছে। হয় মাঝখানে থাকবে, তিন রকম জায়গায় থাকবে, হয় মাঝখানে থাকবে, হয় এক পাশে থাকবে, নইলে উপরের দিকে থাকবে। আমি একবার দেখিয়ে দিই। ককার, ককারের হচ্ছে মাঝখানে আছে আর দুপাশে দেখুন লেখা আছে। খকারের কি হচ্ছে, খকারের মাত্রাটা আছে শেষের দিকে, শেষে, তাই তো। আর যদি আমি ড দেখি, ড,
দয়ের মাত্রাটা কোথায় আছে? উপর দিকে, তাই তো? সবাই কি জিনিসটা বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটা অক্ষরের মাত্রাগুলো রয়েছে, এটা ভালো করে খেয়াল করুন, তাহলে বাকিটা খুব সোজা মনে হবে। বলুন ককারে কোথায় আছে বলুন? মাঝখানে, হকারে হকারে শেষে, ঘয়েও শেষে, ঘয়ে শেষে, নতে ওপরে, ওপরে আছে, ঠিক। ঠকারে ঠয়ে ওপরে, ওপরে আছে। দয়ে এখানে দেখাচ্ছে না, দ এরকম লিখতে হয়, আরম্ভ করে লিখতে বলে এরকম, এই উপরের দিকে আছে, তাই তো? উপরের দিকে, হ্যাঁ স্যার। হ্যাঁ। হতে কোথায় আছে? শেষে, শেষে আছে ভয়ে, ঠিক। তাহলে এই জিনিসটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, সংযুক্ত বর্ণ খুব সোজা হবে। যেমন দেখিয়ে দিচ্ছি। স্যার ভয়ের তো উপরে স্যার। না, ভয়ের তো শেষে আছে, এই তো শেষে, এই যে ভ এইভাবে লিখতে হয়। আমি তাড়াতাড়ি লিখেছি বলে ওরকম লিখেছি, ভ অ্যাকচুয়ালি এভাবে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি এবার দেখিয়ে দিই কি করে এইগুলোকে আমরা, যেমন ক, ককারের সঙ্গে আমরা যে কোনো বর্ণ যুক্ত করি না কেন, সব বর্ণের সঙ্গে কয়ের এইটুকু মাত্রা থাকবে। কোনটুকু থাকবে? মাত্রার পরের সামান্য কিছু অংশ থাকবে, যেমন এই যে এইটুকু থাকবে, বাকি এই অংশটুকু থাকবে না। যখন এইরকম ক্ষেত্র আমরা দেখব, সেখানে আমরা কি করব? শেষ অংশটুকু থেকে একটু অংশ আমরা কেটে দিয়ে বাকি অংশটা জুড়ে দেবো। যেমন ককারের সঙ্গে যদি আমি ককার লিখি, তাহলে ওই অংশটুকু কেটে দিয়ে বাকি অংশ যুক্ত করে দিলাম। ককারের সঙ্গে যদি আমি বকার লিখি, তাহলে এই অংশটুকু কেটে দিয়ে বাকিটা যুক্ত করে দিলাম। যুক্ত মানে একসঙ্গে লেগে থাকবে, ঠিক আছে? এই অংশটুকু আমি রাখলাম না। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই নিয়মটা যে কোনো শব্দের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারি। এক মিনিট। স্যার বেরিয়ে গেল কেন? স্যার আপনি আছেন? না স্যার নেই। তাহলে স্যার প্রেজেন্ট করছে কিভাবে? তাহলে কি দেখলাম আমরা? যেখানে শেষের দিকে মাঝখান দিকে মাত্রাটা রয়েছে, মাত্রার ঠিক পরে কিছুটা অংশ আমরা কেটে দিয়ে বাকিটা যুক্ত করব। এরপর
যখন আমরা দেখব শেষে মাত্রা আছে, যেমন আমরা ধরলাম দন্তন নকার, দন্তন নকারে শেষে মাত্রা আছে, তাহলে দন্তন নকারের ক্ষেত্রে আমরা কি করব? দেখুন, দন্তন ন রয়েছে, এই মাত্রাটা সম্পূর্ণ আমরা কেটে দেবো, সম্পূর্ণ কেটে দিয়ে যে কোনো বর্ণ আমরা যুক্ত করে দেবো। দন্তন নকারের সঙ্গে যে কোনো বর্ণ এইভাবে যুক্ত করে দেবো, বোঝা গেল? যেমন খ, ক্ষয়েও শেষে মাত্রা ছিল, তাই তো? ক্ষয়ের মাত্রাটা কেটে দিয়ে আমরা যে কোনো বর্ণ যুক্ত করে দেবো। ইয়, ইয়তেও শেষে মাত্রা, তাহলে সেটা বাদ দিয়ে আমরা যে কোনো বর্ণ যুক্ত করে দেবো। আর যেগুলোতে উপরের দিকে রয়েছে, যেমন টকার, টকারের উপরে মাত্রা রয়েছে, তাহলে টকারের ক্ষেত্রে আমরা কি করব? নিচে যে কোনো বর্ণ যুক্ত করব। হ্যাঁ, ঢ, এই ঠকার, ঠকারের নিচে যে কোনো বর্ণ যুক্ত করব। ডকার, ডকারের নিচে যে কোনো বর্ণ যুক্ত করব। তাহলে তিনটে জিনিস আমরা বুঝতে পারলাম। কি কি বললাম আমি? 3 রকম মাত্রা আছে। একটা হচ্ছে মাঝে মাত্রা, একটা শেষে মাত্রা, একটা উপরে মাত্রা। যেটার মাঝখানে মাত্রা আছে সেখানে মাঝখান থেকে একটু অংশ রেখে আমরা যে কোনো বর্ণ যুক্ত করব। যেখানে শেষে মাত্রা আছে সেখানে শুধু মাত্রাটা তুলে দিয়ে আমরা যে কোনো অংশ যুক্ত করব। আর যেখানে উপরে মাত্রা আছে সেখানে ওই উপরের মাত্রাটুকু রেখে, না সরি, যেখানে উপরে মাত্রা আছে সেখানে সম্পূর্ণ অক্ষরের নিচে আমরা যে কোনো বর্ণ যুক্ত করব। এই হচ্ছে নিয়ম। এইভাবে আমরা সমস্ত অক্ষরগুলোকে সংযুক্ত বর্ণ বানাতে পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আরেকবার সংযুক্ত বর্ণের মাত্রাগুলো কোথায় কোথায় আবার বলুন। আমি বলে দিচ্ছি, দেখো ভালো করে। তুমি বলো তো, ককারে কোথায় মাত্রা আছে? স্যার ওপরে। না, মাত্রা মানে এইটা নয়, কিন্তু মাত্রা মানে এটার কথা আমি বলছি না। এই রকম ভাবে যে মাত্রাগুলো আছে সেইগুলোকে দেখো। ককারে কোথায় আছে? দেখো মাঝখান দিকে আছে। দেখো, ককার লিখতে গেলে আমরা কি করছি? মাত্রাটা লিখে এবারে কিছু কিছু লিখছি, এবারেও কিছু আমরা লিখছি, তাই তো? তাহলে মাত্রাটা কোথায় হলো? মাঝখানে। মাঝখানে, তাই তো? আমি যদি খকার লিখি, খকার আমরা এইভাবে লিখছি, এইভাবে লিখছি। দেখো তো এখানে আমি মাত্রাটা কোথায় দিলাম? এইখানে দিলাম। কোথায় দিলাম? শেষের দিকে দিলাম, তাই তো? শেষে। হ্যাঁ, যদি আমি মূর্ধন্য নকার লিখি তাহলে দেখো মাত্রা কোথায় দিলাম? কোথায় দিলাম? শেষে দিলাম, তাই তো? বুঝতে পেরেছো ব্যাপারটা? শেষে মাত্রাটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি ঢকার বলি তোমায়, ঢকার, ঢকারে দেখো তো কোথায় মাত্রা দিলাম? উপরে দিলাম, তাই তো? এই অংশটা, তাই তো? এখানে দেখো ছোট করে আমরা দিয়েছি, ঠিক। তাহলে যখন দেখবে মাঝখানে মাত্রা, যেমন ককার, তাহলে ককারের মাঝখানে মাত্রা থেকে কিছু অংশ ছেড়ে দিয়ে বাকিটা পুরো কেটে দিতে হবে। এই অংশটা পুরো কেটে দিতে হবে, তাহলে তারপরে আমরা যে কোনো শব্দ সেখানে যুক্ত করে দেবো। এই যে, বোঝা গেল? মূর্ধন্য নকার, মূর্ধন্য নকারে কি হবে? মূর্ধন্য নকার লিখতে গেলে আমরা শেষে যে মাত্রাটা রয়েছে সেই মাত্রাটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে যে কোনো বর্ণ আমরা যুক্ত করে দেবো, মূর্ধন্য বয়। বোঝা গেল? আর দকার লিখতে গেলে আমরা কি করব? উপরে যে মাত্রাটা রয়েছে সেই মাত্রাটা সম্পূর্ণ রাখবো, কোনো অংশ কাটবো না, অক্ষরেরও কোনো অংশ কাটবো না, নিচে এসে আমরা যে কোনো বর্ণ যুক্ত করবো। এটা হচ্ছে দয় বয়, দকার, তার নিচে হচ্ছে বকার। বুঝা গেল? বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। মাঝখানে মাত্রা থাকলে তার ডান দিকের জিনিসটা তুলে বর্ণটা সংযুক্ত বর্ণটা, হ্যাঁ, মাঝখানে মাত্রাটা, আর সাইডে মাত্রা থাকলে ওই মাত্রাটা উঠিয়ে দিয়ে বর্ণটা বসাবো। একদম। আর ওপরে থাকলে মাত্রার কোনো অংশ না কেটে আমরা ঠিক ওই অক্ষরের নিচে আরেকটা অক্ষর বসিয়ে দেবো। ঠিক আছে স্যার। শুধুমাত্র এই দুটো জায়গাতে মাঝখানে মাত্রা আছে, ককারে আছে, আর কোথায় বলুন দেখি, কে বলতে পারবে? হতে আছে,
দেখুন ঠ স্যার আর দয়ে বয়ে ওটা দয়ে বয়ে লিখলেন ওটা? হ্যাঁ এই তো দ ব আমরা এইখানে যুক্ত করব না, করবো আমরা এইখানে ব, বুঝে গেল? বয় দ আর দয় বয়ের মধ্যে পার্থক্য কি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। দেখুন যদি আমি ব আর দ এই দুটোকে সংযুক্ত করি তাহলে কি হবে, তাহলে আগে আমাকে ব লিখতে হবে, ব লিখলাম, মাত্রাটা সম্পূর্ণ তুলে দিয়ে আমি দ লিখলাম। কোথায় ব আসলো? এখানে। আমি যদি দয়ে বয়ে লিখি দ আর ব তাহলে কি হবে, আগে আমি দ লিখবো, তারপরে বকারটা আমি এইখানে লিখবো। পার্থক্য বোঝা গেল? বয় দয় আর দয় বয়ে, ব হবে এখানে আর এখানে ব হচ্ছে পরে, বোঝা গেল? হ্যাঁ, আর তখন বয়ের আর মাত্রা থাকবে না স্যার? না, বয়ের কিচ্ছু মাত্রা থাকবে না। হ্যাঁ। যদি আমি দয়ে দন্তন নকার লিখি, এই দ এইখানে আমরা দন্তন নকারটা লিখে দেবো। যদি দয় জফলা লিখি এটা একটু আলাদা হয়, দয় জফলা আমরা এইখানে কিন্তু লেখার কোনো জায়গা নেই, তাহলে আমরা কি করি, দয় জফলা অন্য রকম ভাবে লিখে দিই, এইটা হচ্ছে দয় জফলা। হয় জফলা যদি লিখি আমি, এখানে আবার একটা স্পেশাল জিনিস আছে, দেখুন এটা হ লিখলাম, এইখান থেকে জফলাটা লিখবো, হয় জফলা। যদি হকারের সঙ্গে ম লিখি, এই হ লিখলাম, এইখানে আমরা ম লিখি, বুঝা গেল? তাহলে স্যার হয়ের অন্তস্থ যদি হয়, হয় অন্তস্থ, এই তো এটাই, এই যে হয় জফলা, অন্তস্থ মানে জফলা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে অক্ষরগুলো একটু প্র্যাকটিস করবেন সবাই, তাহলে পরের ক্লাসগুলোতে অক্ষরগুলো চিনতে সুবিধা হবে। এবার আমরা এখানে একটু দেখে নিই অক্ষরগুলো ঠিকঠাক বুঝতে পারছি কিনা। আজকে যেটা আমরা পড়লাম সেটাকেই দেখব। দেখুন প্রথমে কি আছে, ইয়শ ছন্দসাম, তাই তো? ইয়শ ছন্দসাম, ঠিক? এখানে কি 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 মিলেছে বলুন? তালব্যস্য মিলেছে আর ছ, তাই তো? তালব্যস্য আমরা এইভাবে লিখি আর ছ এইভাবে লিখি, তাহলে তালব্যস্যের মাত্রা কোথায় আছে? শেষের দিকে আছে, তাহলে সম্পূর্ণ মাত্রাটা তুলে দিয়ে আমরা ছ করে দিলাম, তাহলে এরকম হয়ে যাবে ছয় ছয়। দেখুন সেটা এখানে আছে, তাই তো? দন্তন্য নয় দয়টা দেখুন, তাহলে দন্তন্য কিভাবে লিখি আমরা? এরকম দন্তন্য লিখি আর তারপরে দ এরকম লিখি, তাহলে মাত্রাটা তুলে দিয়ে আমি দন্তন্য এখানে বসিয়ে দিলাম, দেখুন সেটা এখানে লেখা আছে, ঠিক? বোঝা গেল? হ্যাঁ স্যার। ধয় জফলা, এটা হচ্ছে ধয় জফলা। ধয় জফলা কি হবে? এটা হচ্ছে ধ আর এটা হচ্ছে জফলা, তাহলে কি করতে হবে? মাত্রাটা তুলে দিয়ে এখানে জফলা লাগিয়ে দিতে হবে, তাহলে এই ধ মাত্রা তুলে দিয়ে য় ধিয়, দেখুন কি হয়েছে, এখানে ধিয় আছে, তাই তো? স্যার তালব্যস্বরের যে ব ওইটা তো আলাদা হয়ে যাচ্ছে, এটা আলাদা আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস একটু অন্যরকম লিখতে হয়, যেমন তালব্যস্বয় ব আমরা এভাবে লিখতে পারি, এটাও একদম সঠিক, কোনো ভুল নেই, তুমি এভাবে লিখতে পারো। কিন্তু তালব্যস্বর ক্ষেত্রে কিছু কিছু অন্যরকমও আছে, যেমন আমরা এইরকমও তালব্যস্য লিখি, এইটা হচ্ছে তালব্যস্য। এরকম আমরা তালব্যস্য রফলা লিখি, এটা হচ্ছে তালব্যস্য রফলা। অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এটা প্রসিদ্ধ নয়, এইটা হচ্ছে সঠিক। কিন্তু তালব্যস্বয় ব এটাও সঠিক, এটাও সঠিক, দুটোই দেখা যায়, বোঝা গেল? আচ্ছা হ্যাঁ, আর যেমন আর কোথায় আছে, হ্যাঁ এই অংশটা একটু ভালো করে দেখুন। মেন্দ্র, তিনটে অক্ষর এখানে সংযুক্ত আছে, কটা আছে? তিনটে। তিনটে, চেনা যায় কিনা বলুন দেখি। এখানে কি আছে? দ আর র, দ আছে আর র আছে, দন্তন্য দ র, ঠিক? তাহলে দন্তন্য আর র একসঙ্গে করলে আমরা কি করব? দন্তন্য মাত্রাটা তুলে দিয়ে সেখানে দ লিখবো, তাই তো? আর রফলা, রফলাটা আমরা সবসময় এই জায়গা থেকে দেব, শেষে র হলে, এইটা হচ্ছে দন্তন্য নয় দ রফলা। তারপরে ওকার, বুঝা গেল? ইন্দ্র, তাই তো? এটা মনে রাখতে হবে। এরপরে আর একটা জিনিস যেটা তয় রফলা, এইখানটা দেখুন, শান্তি মন্ত্রাহা, তাহলে দন্তন্বয়ের সঙ্গে
ত এইভাবে যোগ করব, আর রফলা হচ্ছে এখান থেকে আসবে। এটা হচ্ছে মন্ত্রাহা আকার বিসর্গ। ঠিক আছে? হ্যাঁ। তারপর আর কি দেখেছি আমরা? হয়ময়। হয়ময় তো আমি একটু আগেই দেখালাম। হয়ময় কি হবে? হ লিখে এইখান থেকে আমরা মকার যুক্ত করব, হয়ময়। ব, তারপর রফলা। রফলা হচ্ছে ঠিক নিচে থেকে রফলা হবে, ব্র। বুঝতে পেরেছেন? মূর্ধন্যস্বয় রেফ। রেফ আর রফলার মধ্যে পার্থক্য কি বলুন দেখি? রেফ আর রফলার মধ্যে পার্থক্য কি বলতে পারবে? আমরা তো দুরকম বলি। স্যার রেফ আগে উচ্চারণ হয় আর রফলা পরে উচ্চারণ হয়। একদম, হ্যাঁ। এই যে দেখুন এখানে মূর্ধন্যস্বয় রফলা আছে, আর এখানে মূর্ধন্যস্বয় রেফ আছে, আর বয় রফলা আছে। তাহলে মূর্ধন্যস্বয় রেফ শব্দের অর্থ কিরকম আসবে? রকারের সঙ্গে মূর্ধন্য সকার যুক্ত হয়েছে, ওই জন্য ওটা রেফ, উপরের দিকে চলে গেছে। আর বয় রফলাটা কিরকম হবে? আগে বকার রয়েছে, তারপরে র রয়েছে। ঠিক আছে? এই দুটো জিনিস এরকম, আগে র রেফ, পরে র হলে রফলা। ঠিক আছে? তাহলে এর উচ্চারণ হবে চর স, র স, আর একটা ব্র, ব র, দুটো পরে র। বোঝা গেল? এরকম ভাবে কিন্তু অক্ষরগুলো চিনতে হবে, নাহলে কিন্তু পরে ক্লাসগুলোতে সমস্যা হবে। বোঝা গেল? কারো সমস্যা হচ্ছে বলুন, কোথাও অক্ষর চেনা? সমস্যা নেই তাহলে? আচ্ছা, আর এই 1, 2, 3, 4 গুলো একটু জেনে রাখবেন, এগুলো দরকার হয়। আমরা যখন গীতা পড়বো সেখানে দেখতে পাবেন শ্লোক সংখ্যা লেখা আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইটা আপনারা পরের দিন ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আমি পরের দিন শুনবো। পরের দিন বলতে পুজোর পর আমি যেটা আপনাদেরকে গ্রুপে লিখে দিয়েছি, ওটা অফিস থেকে ফরওয়ার্ড করেছি। ওটা পুজোর পর আমরা সম্ভবত 8-9 তারিখের দিকে ক্লাস শুরু হবে। তারপর আমরা যে বুধবার পাবো সেখান থেকে আমরা যথাসময়ে প্রত্যেক বুধবার 7:30 থেকে ক্লাস করব। এবং এই ক্লাসে যা যা আমরা পড়েছি প্রত্যেকটা আপনারা নোট করে রাখবেন। 4 মাস পর যখন নতুন আমাদের এই কোর্সটা শেষ হবে, তখন একটা পরীক্ষা হবে, একদম লাস্ট ক্লাসে গিয়ে একটা পরীক্ষা হবে। সেখানে আমরা যা যা শিখেছি সমস্ত কিছু অভ্যাস করতে হবে। সেই অভ্যাসটা কিছু কিছু জিনিস মুখস্থ করে আপনাদের শোনাতে হবে, কিছু কিছু জিনিস আপনারা দেখে দেখে শোনাবেন। তারপর তার পার্সপেক্টিভে একটা নাম্বার দেওয়া হবে। ওই নাম্বার অনুসারে যারা সি গ্রেডের ওপরে নাম্বার পাবেন তাদের সকলকে আমাদের স্বামীজির বাড়ি থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে কোর্স সম্পূর্ণ করার। আপনারা তো এবার করেছেন, জানেন। ঠিক আছে? ওকে স্যার। স্যার আগের পরীক্ষার রেজাল্ট সার্টিফিকেট তো বেরিয়ে গেছে, এখন আমরা ওখানে গেলে পাবো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে। তুমি চলে যাবে, যখন ইচ্ছে পেয়ে যাবে। অফিস আওয়ারে যাবে, পুজোর আগেই চলে যাও, নইলে পুজোর সময় তো পুরো বন্ধ থাকবে। সমস্যা নেই, তুমি যখন যাবে পেয়ে যাবে। শনিবার খোলা থাকে? শনিবার না যাওয়াটাই ভালো, কারণ ওনাদেরও কাজ বাজ থাকে। যে কোনো উইক ডেসে যাও। যাওয়ার আগে তুমি একবার একটু কল করেও নিতে পারো। তোমার বাবা মাকে একটু বলো যে একটু কল করে নিতে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওই যে নাম্বার আছে গ্রুপে, ওই নাম্বারে কল করে নিও। স্যার। হ্যাঁ স্যার, ওই যে দেখলাম শান্ত যে শিখালেন, ওখানে শরীর উদাত্তের যে চিহ্নগুলি দেওয়া আছে, এটা স্যার দেওয়া থাকবে সবসময়, নাকি স্যার আমাদের কোনো বোঝার কোনো সিস্টেম আছে যে এটা স্বরের স্বর হবে, এটা উদাত্ত, এটা অনুদাত্ত হবে, এরকম কোনো বোঝার কোনো পদ্ধতি আছে? আপনাকে ওই চিহ্নটা দেখতে হবে, যে উপরে থাকলে শরীর, নিচে থাকলে অনুদাত্ত, কিছু না থাকলে উদাত্ত। এটাই হচ্ছে চেনার নিয়ম। সব মন্ত্র থাকবে চিহ্ন দেওয়া? আপনার কথাটা কেটে আসছে, আর একবার একটু বলুন। সব শ্লোকের মধ্যে চিহ্ন দেওয়া থাকবে, সব বৈদিক মন্ত্রের মধ্যে চিহ্ন দেওয়া আছে। মনে করেন বেদ, আমার কাছে বেদ আছে, ওটার মধ্যে চিহ্ন দেওয়া আছে। আপনি বেদের মন্ত্র যেখানেই দেখবেন সেখানেই কোনো না কোনো স্বর দেওয়া আছে। এবার
প্রত্যেকটা বেদে আলাদা আলাদা স্বর হয়। হ্যাঁ, ঋগ্বেদে উদাত্ত অনুদাত্ত স্বরিত ছাড়া অন্য কোনো স্বর নেই। যজুর্বেদে উদাত্ত অনুদাত্ত স্বরিত একদমই নেই, সেখানে আছে হস্ত স্বর, মানে আপনাকে হাত উপরে ওঠাতে হবে, হাত নামাতে হবে, হাত ডান দিকে, হাত বাঁ দিকে, হাতের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে স্বর দিতে হবে। এটা হচ্ছে যজুর্বেদের ক্ষেত্রে। কৃষ্ণ যজুর্বেদ আবার দুরকম হয়, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের ক্ষেত্রে এরকম হাত ওঠানো নামানোর নিয়ম আছে। কৃষ্ণ যজুর্বেদে আবার কোনো মানে হাতের স্বর দিতে হয় না, শুধু অক্ষরে যে স্বরটা আছে সেটা মুখে বলতে হয়। আবৃত্তির ক্ষেত্রে হাতে কোনো কিছু দিতে হয় না। সামবেদে 7 রকম স্বর আছে, যেমন আমরা সা রে গা মা পা ধা নি সা বলি, এগুলো প্রত্যেকটাই আমাদের শাস্ত্রীয় কথায়। হ্যাঁ, ষড়্জ, ঋষভ, গান্ধার, এইগুলো থেকে, ষড়্জ থেকে সা, ঋষভ থেকে রে, গান্ধার থেকে গা, হ্যাঁ, ধৈবদ থেকে ধা, এরকম করে আমাদের 7টা স্বর হয়, 6টা স্বর হয়। প্রথমে একটা সা নিচে থাকে আর একটা সা উপরের দিকে থাকে, 6টা অ্যাকচুয়ালি স্বর হয়। ঠিক আছে, এরকম ভাবে ওই সামবেদ পড়লে আমরা সেই 6টা স্বরই দেখতে পাই। আর হচ্ছে অথর্ববেদটা ওই উদাত্ত অনুদাত্ত স্বরে, এই 3টে ঋগ্বেদের মতনই অথর্ববেদ পাঠ করতে হয়। তো এটা আমরা আজকে যেটা পড়লাম এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ মানে হচ্ছে আপনাকে স্বরটা মুখেই বলতে হবে, এখানে কোনো হস্ত স্বর দেওয়া যায় না। দুরকম স্বর হয় বৈদিক মন্ত্র উচ্চারণে, দুরকম স্বর, একটা হস্তস্বর, একটা কণ্ঠস্বর। আমরা কণ্ঠস্বর যেটা আজকে পড়লাম, আর হস্তস্বর মানে আপনার হাত বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে স্বর দেওয়া, দুটোই। তো আমরা আজকে কৃষ্ণ যজুর্বেদ পড়লাম বলে আমরা সেখানে হস্তস্বর কিছু দিইনি, আমরা কণ্ঠস্বর দিয়েছি। ঠিক আছে, এইগুলো তার মানে আমরা হস্তস্বর শিখবো স্যার? হস্তস্বর পরে শিখবো আমরা। স্যার এই 4 মাসে 16টা ক্লাসে স্যার কি করে সমস্যা শেখানো, যে কঠিন জিনিস ধরলাম, বললাম স্যার যে কঠিন জিনিস আমরা ধরলাম 16টা ক্লাসে শিখতে পারবো আমরা? ওইগুলো করতে গেলে অনেকটা সময় চলে যাবে এবং মানে ক্লাসের যে মূল আমাদের উদ্দেশ্য সেটা থেকে আমরা বাইরে চলে আসবো। সুতরাং আমরা মানে মূল যে চ্যান্টিং সেটাকে আমরা লক্ষ্য রেখে যতটা পারবো সেই আনুষঙ্গিক বিষয় পড়বো। আমরা শাস্ত্রীয় বিষয় এখন ধরতে গেলে অনেক মানে সময় যাবে প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের ক্লাসের যে উদ্দেশ্য সেটা থাকবে না, বুঝতে পেরেছেন? ওই জন্য আমরা ওইদিকে যাবো না। ঠিক আছে, কি করে সুর দেওয়া যাবে? স্যার একজন যে কোনো, হ্যাঁ বলো। হিন্দি যুক্তাক্ষর আর সংস্কৃত যুক্তাক্ষর কি একই দেখতে? একই রকম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আলাদা হয়, যেমন ধরো কিছু কিছু জায়গায় বলতে বর্তমানে যে লেখা হচ্ছে সবকিছুই তো আমাদের কম্পিউটারে লেখা হয় এবং তার ইউনিকোড একই থাকে। ইউনিকোড মানে হচ্ছে তুমি কিবোর্ডে যা লিখছো তার পেছনে একটা আস্কি কোড থাকে, সেই কোডটা দেবনাগরী এবং হিন্দির জন্য একই রকম, বুঝতে পেরেছো? সুতরাং মানে আলাদা কিছু হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ভিন্নতা দেখতে পাই। যেমন অকার লিখতে গেলে অনেক জায়গায় দেখবে এরকম কিছু একটা অকার লেখা হয়, ঠিক আছে, এইরকম একটা অকার লেখা হয়, হিন্দিতে দেখতে পারো। অনেক জায়গায় আবার এরকম শুদ্ধ আমরা দেবনাগরীতে যেটা লিখি সেটা দেখতে পাবে। এরকম কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, 99% একই রকম, বুঝতে পেরেছো? স্যার যদি হিন্দির বইয়ের অ ক খ পড়ি তাহলে কি সংস্কৃতেরও হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার শিশি চণ্ডীটা কি আমরা বাংলায় পড়তে পারি না দেবনাগরীতে পড়তে হবে? বাংলা বই আমার কাছে পিডিএফ যেটা সেটা বাংলাতেই রয়েছে, আমি দেবনাগরী হরফের ওটা পিডিএফ পাইনি। আমরা ওটা বাংলা বই দেখেই পড়বো। উদ্বোধনের একটা বই আছে সেটা, আমার কাছে উদ্বোধনেরই আছে, ওইটা দেখেই আমরা পড়বো। আমি আপনাদেরকে এগুলো সফট কপি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ওগুলো ডাউনলোড করে রাখবেন। স্যার আমাদের কি কি শিখবেন? আমাদের সিলেবাসটা ভালো হতো স্যার। হ্যাঁ বলুন স্যার, আমাদের সিলেবাসটা দিলে ভালো হতো, কি কি শেখানো হবে? আমি একটা জিনিস বলে দিই, এর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই যে আমরা এই স্তোত্রগুলোই পড়বো, এরকম কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। কেন নেই তার কারণ হচ্ছে আমরা এই যে চ্যান্টিংটা করছি এটা প্রফেশনাল ব্যাপারটাকে আমরা আনতে চাইছি না এখানে। মানে
সিলেবাস করে দিলে ওই সিলেবাস কভার করতে হবে, কেন এটা করলাম না, কেন ওটা করছি, এইরকম একটা প্রশ্ন চিহ্ন চলে আসে। আমরা এটাকে চাইছি যখন যেটা আমাদের ধরুন আজকে দুর্গাপুজো আছে, তাহলে আমরা আগের ক্লাসে দুর্গাপুজো বিষয়ক কিছু একটা পড়ছি, সেটা ধরুন আমাদের সিলেবাসে নেই। হ্যাঁ, ধরুন আজকে গণেশ পুজো আছে, ঠিক তার আগের সপ্তাহে আমরা গণেশ পুজো কিছু একটা করবো। এরকম ভাবে আমরা যদি কোনো উৎসব থাকে আমাদের, যদি কোনো পুজো প্রভৃতি থাকে, সেই পার্সপেক্টিভে আমরা সেই আনুষঙ্গিক বিষয়, স্তোত্র, সেই আনুষঙ্গিক মন্ত্র, এই জিনিসগুলো আমরা তখন অভ্যাস করব। আর এমনি যখন কিছু থাকবে না, তখন আমরা যে বিশিষ্ট স্তোত্রগুলো স্তবনাঞ্জলিতে আছে সেইগুলো পড়বো। ঠিক আছে? আমি আগেও এটা করে দেখেছি যে একটা সিলেবাস সাজিয়ে দিয়েছি, এবার সেই সিলেবাস অনুসারে ফলো করতে গিয়ে কি হয়, প্রথমত সিলেবাস শেষ হয় না, আর দ্বিতীয়ত একটা তাড়াহুড়ো হয়ে যায়, আপনারা শিখতে পারবেন না ঠিকভাবে। আর আরেকটা জিনিস যেটা হয়, সেটা ইন্টারেস্ট হয় না। কেন হয় না? কারণ ধরুন এখন আমাদের একটা পুজোর মরশুম চলছে, ধরুন আমাদের দুর্গাপুজোর পর মানে নতুন ক্লাস শুরু হবে, তাহলে সামনে আসছে কালী পুজো, আর আমরা তখন যদি আমরা অগ্নিমিড়ে পুরোহিতম এরকম করে বেদপাঠ করি, সেটা মানে ক্লাসটা ওই মানে একটা প্রফেশনাল টাইপের হয়ে যায়, সেখানে মানে মনটা ঠিকঠাক থাকে না। সুতরাং সেই ক্লাসগুলোতে যদি আমরা কালী ঠাকুরের কোনো স্তোত্র পড়ি বা দেবীর উদ্দেশ্যে লেখা কোনো মন্ত্র পড়ি, তখন আপনাদেরও দেখবেন সেটা মানে একটু মানে বাস্তবিক মনে হবে, যে না আমরা যেটা শিখছি সেটা কদিন পরে আমরা ইউজ করতে পারবো। সেইভাবে আমরা কোনো সিলেবাস রাখিনি, আমরা ঠিক কিছুদিন পরে কি আছে সেই অনুসারে একটা স্তোত্র মন্ত্র করব। আর যদি কিছু না থাকে তাহলে আমাদের তো কমন রয়েছে, প্রত্যেক ক্লাসে গীতা এবং চণ্ডী চলবে। হয় গীতা অথবা চণ্ডী প্রত্যেকটা ক্লাসে চলবে, তার সঙ্গে কিছু স্তোত্র মন্ত্র আমরা পড়বো। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। স্যার, যে স্ক্রিপ্ট গুলো আপনি পাঠিয়েছেন গ্রুপে, সেগুলোর বাংলা স্ক্রিপ্ট থাকলে পাঠাবেন। বাংলা নেই, এগুলো যে স্তবনাঞ্জলি প্রভৃতি, এগুলো সংস্কৃত ভাষাতেই লেখা আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আমার কাছে স্তোত্রমালাটা আছে বাংলার, রাজস্থান স্যার, আপনারা যদি পারেন স্তোত্রমালাটা কিনে রাখতে পারেন, খুব বেশি দাম নয়, 150-200 টাকা সম্ভবত দাম হবে। দেখবেন আমাদের ইউনিভার্সিটি থেকে ওটা পাবলিশ হয়েছে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট, দেখবেন লেখা আছে পাবলিকেশন। তো ওইখান থেকে স্তোত্রমালা বইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন, ওটা খুব ভালো বই। ওখানে বাংলা হরফে লেখা আছে এবং অথেন্টিক লেখা আছে, ওখানে কোনো স্পেলিং মিস্টেক নেই, খুব বেশি মানে অন্যরকম পাঠ এরকমও কিছু নেই। খুব ভালো একটা বই বাংলা ভাষায়, এবং অনেক স্তোত্র মন্ত্র ওখানে সংগ্রহ করা হয়েছে, ওটা আপনারা সংগ্রহে রাখতে পারেন। হ্যাঁ স্যার, ওটাই আছে, স্তবনাঞ্জলিটা পাওয়া যাচ্ছে না। স্তবনাঞ্জলিটা হ্যাঁ এখন ওটা স্টক বলছে বারবার। আপনি স্তবনাঞ্জলিটাও পাবেন, আপনাকে ওই সারদা পীঠে ইত্যাদি বিভিন্ন জায়গায় বা উদ্বোধনী খোঁজ নিলে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, বলছি স্যার, আজকে যেটা পাঠ করালেন সেটা কি ওই স্তোত্রমালাতেও পাবো? স্তোত্রমালাতে আপনাকে একটু খুঁজে দেখতে হবে, নাও পেতে পারেন। মন্ত্রপুষ্পমে পাবেন, আর আমরা যে মন্ত্রপুষ্পম থেকে আমরা যদিও পড়লাম, স্তবনাঞ্জলিতেও পেয়ে যাবেন এটা। স্তোত্রমালাতে একটু খুঁজে দেখুন, সম্ভবত পাবেন না এটা। ওটা স্তোত্রমূলক, স্তোত্রমালা মানে স্তোত্রমূলক একটা বই, সেখানে অল্প অংশে বেদের মন্ত্র আছে, বেশিরভাগ স্তোত্রই আছে এখানে। স্যার একটা বই আছে উপনিষদ গ্রন্থাবলী 1, 2, 3, ওগুলির মধ্যে আছে কি? গম্ভীরানন্দজির লেখা উদ্বোধনের বই, ওটা সম্পূর্ণ আলাদা বই, ওইগুলোর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। ওখানে 10টা উপনিষদ এবং তার বাংলা অর্থ লেখা আছে। আর আমরা আজকে যেটা করলাম, এটা উপনিষদের মন্ত্র নয়, এটা একটা বেদের মন্ত্র। বেদের দেখুন, বেদের অন্তিম অংশ মানে শেষ অংশ বা মূল অংশকে আমরা উপনিষদ বলে থাকি। তো উপনিষদ হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস, আর আমরা আজকে যেটা পড়লাম এটা হচ্ছে ওই স্তুতিমূলক। উপনিষদ হচ্ছে ব্রহ্মের স্বরূপ বর্ণনা করছে, কিন্তু আমরা আজকে যেগুলো পড়ছি এগুলো হচ্ছে স্তুতিমূলক, এগুলো ওই উপনিষদে আপনি পাবেন না। স্যার যে মানে যেগুলি কাজে আসবে ফিউচারে, ওই রকম যেমন আপনি বললেন যে কালী পুজোর সময় কালী মা কালীর মন্ত্র, ওই রকম করালে একটা ইন্টারেস্ট হবে। হ্যাঁ, ওইগুলো এগুলি আমাদের পরে মানে মন্ত্রগুলো মনেও থাকবে, মিনিং থাকবে। আমি আপনাকে এই যে 4টে
পিডিএফ পাঠালাম, এই চারটে ডাউনলোড করে রাখবেন, এর মধ্যে থেকে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। ঠিক আছে, আপনি শুধু মানে আজকে এটা পড়েছি এবং এই বইয়ের এত নম্বর পেজে আছে এইটুকু লিখে রাখলে আপনি সবকিছু পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই ক্লাস রাখবো। যা যা আমরা আজকে পড়লাম এই মন্ত্রটাই বেসিক্যালি আমরা পড়লাম আজকে। এটাকে একটু অভ্যাস করবেন, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। আর পুজোর পর থেকে আমরা একদম টাইমলি প্রত্যেক বুধবার সন্ধ্যা 7:30 থেকে ক্লাস করবো। ঠিক আছে স্যার, এর পিডিএফটাও দেবেন। কোন পিডিএফটা? এই আজকে যেটা হ্যাঁ এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এটা তাহলে পিডিএফ করা আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি শান্তিপাঠ করে ক্লাসটা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনারা আর একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ক্লাসে শুরুতে এবং শেষে আমরা একটা শান্তি মন্ত্র করি। ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রী গুরু চারজনের প্রণাম, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে ত্রিবিধ শান্তি বিধান করি। তো এটা আপনারা সকলে মুখস্থ রাখবেন। আপনারা সকলেই আশা করছি জানেন এই মন্ত্রগুলো, এই স্থাপকায় চ ধর্মস্য, এটা জানেন আপনারা সবাই? হ্যাঁ স্যার জানি। কে কে জানেন না স্থাপকায় চ ধর্মস্য? স্যার মুখস্থ নেই। ও আচ্ছা, মুখস্থ নেই, আপনি মুখস্থ করে নেবেন এটা। ঠিক আছে, ক্লাসের শুরুতে আমরা সবাই মিলে এই মন্ত্রগুলো পড়বো। স্থাপকায় চ ধর্মস্য, তারপর মায়ের প্রণাম করব, হ্যাঁ, তারপর স্বামীজির প্রণাম করব, তারপর গুরুর প্রণাম করব। আর ক্লাস শেষ হয়ে গেলে আমরা ওম শান্তি 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 এরকম বলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে এই সমস্ত কিছু অর্পণ করব। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ক্লাস করব। ঠিক আছে, তো সেইভাবে এগুলো মুখস্থ করে রাখবেন। বুঝা গেল? বলো। স্যার, আর একটা কথা জানতাম। হ্যাঁ বলছি, এই যে হয়ম মানে ব্রহ্ম, আমরা তো বাংলায় জানি ব্রহ্ম হয়ম, কিন্তু এই হয়মটা উচ্চারণটা সংস্কৃতে কেমন করছেন? হ্যাঁ, এখানে নানা মুনির নানা মত রয়েছে। ঠিক আছে, এখানে অনেক বড় বড় বিদ্বানরাও আগে মকার তারপর হকার উচ্চারণ করে, আবার অনেকে যেমন সিকোয়েন্স রয়েছে আগে হকার তারপর মকার এরকম বলে। সুতরাং এটার থেকে এরকম আমরা প্রমাণ করতে পারি যে আমরা এটা যথেচ্ছাচার করতে পারি, মানে আমরা আগে হ বা ম বলতে পারি, বা আগে ম হ বলতে পারি, এখানে কোনো নিয়ম নেই। ঠিক আছে, এটা আমরা ব্রহ্ম এরকমও বলতে পারি অথবা ব্রহ্ম এরকমও বলতে পারি, দুটোই সঠিক। বুঝতে পেরেছেন? আর এই জিহ্বাটা, হয়ব আকারটা, জিহ্বা বা জিহ্বা দুটোই বলতে পারি আমরা। জিহ্বা বা জিহ্বা মানে হকারের সঙ্গে যার সংযোগ আমরা করছি সেখানে আমরা বিপরীত ক্রমেও বলতে পারি, কোনো সমস্যা নেই, এটা কোনো ভুল নেই। ঠিক আছে স্যার। তবে সবসময় খেয়াল রাখা উচিত যে সিকোয়েন্স যেটা রয়েছে, আগে হ রয়েছে তারপর ম রয়েছে, তাহলে আমি আগে হ এবং মই বলবো, ব্রহ্ম। এবার অনেকের এটা বলতে সমস্যা হয় বলে আমরা আগে ম বা হ এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই। হবে নাকি জিহ্বা? ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, আমাদেরকে রাজকুমার স্যার বলেছিলেন ব্রহ্মই বলতে। হ্যাঁ আরেকবার। আমাদেরকে রাজকুমার স্যার বলেছিলেন ব্রহ্ম বলতে, ব্রহ্ম। হ্যাঁ, ওটাই বলছি তো আমি, ব্রহ্ম এবং ব্রহ্ম দুটোই বলা সঠিক, কোনোটাই ভুল নয়। হ্যাঁ, স্যার বলেছিলেন মনে হয় এটাই বলবে, ওটাই বেশি বলে। ওটা আমি ওটাই তো আপনাকে বললাম যে এখানে কোনো নিয়ম নেই যে আগে হ এবং ম এরকমই বলতে হবে, এরকম কোনো নিয়ম নেই। আপনি ম এবং হ এটাও বলতে পারেন। ঠিক আছে, কোনো ভুল নয় এটা, আমি বলছি আপনাকে। মানে এটা শাস্ত্রীয় ভাবে, মানে বড় বড় আচার্যরাও এই জিনিসটাকে উল্টে বলেন, কিন্তু আমরা চেষ্টা করব যে যদি আমাদের সম্ভব হয় আমরা হয় ময় বলবো, কারণ লেখা হয় ম এরকম আছে। না পারলে আমরা ময় হয় বলবো, কোনো সমস্যা নেই। স্যার, এটা জিজ্ঞাসা করে নিলাম।
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই ক্লাস শেষ করছি আমরা। সকলে আনন্দের সঙ্গে পুজো কাটান, সকলের পুজো ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।